স্বাগত জানাচ্ছি সবাইকে আমাদের ফিজিক্স ট্রি এসএসসি স্পেশাল রেস্কিউ স্কোয়াড 2024 এর ক্লাসে, যেখানে আমরা আলোচনা করব হচ্ছে পদার্থের অবস্থা, অর্থাৎ হচ্ছে কি আমাদের কেমিস্ট্রির চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এই চ্যাপ্টারটাকে বেশিরভাগ মানুষই গুরুত্ব দেয় না, বাট আমি মনে করি এটাকে গুরুত্ব দেওয়া উচিত। গুরুত্ব দেওয়া কেন উচিত? কারণ হচ্ছে আমরা ইউজুয়ালি যেটা করি কেমিস্ট্রির ক্ষেত্রে, প্রথম চ্যাপ্টার এবং দ্বিতীয় চ্যাপ্টারটাকে খুব একটা গুরুত্ব দিতে চাই না। কিন্তু আপনার প্রথম চ্যাপ্টার থেকে সিকিউ আসার সম্ভাবনা একটু কম হলেও মোটামুটি দ্বিতীয় চ্যাপ্টারটা থেকে সিকিউ আসার সম্ভাবনা কিন্তু মোটামুটি অনেকটাই থাকে। আর 2 নম্বর চ্যাপ্টারটা অনেক ছোট এবং খুব সহজে বোধগম্য। যেহেতু খুব সহজে পড়ে ফেলা যায় এবং এটার থেকে সিকিউ এমসিকিউ সলভ করা খুবই ইজি, আমি মনে করি পার্সোনালি যদি পদার্থের অবস্থা চ্যাপ্টারটা আমাদের পড়া থাকে, আমাদের 10 মার্কের যদি একটা সিকিউ আসে, এটা আনসার করতে খুব একটা সহজ হবে, অনেকটা সহজ হবে। এবং এমসিকিউতেও যদি 2 থেকে 3টে এমসিকিউ আসে, তাইলে সেটাও আমাদের জন্য অনেক সহজ হবে। এখন একটু যদি আমরা খেয়াল করি এই চ্যাপ্টারটা থেকে আসলে আমাদের সিকিউ এমসিকিউ আসে কিনা, তাহলে আপনি যদি আগের বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করেন, দেখবেন হচ্ছে 2023 সালে ময়মনসিংহ বোর্ডে এই চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন এসেছে, তারপর যশোর বোর্ডে একটা কোয়েশ্চেন এসেছে, তারপর 2022 সালে চট্টগ্রাম বোর্ড, যশোর বোর্ড, বরিশাল বোর্ড, তারপর রাজশাহী বোর্ডে কোয়েশ্চেন এসেছে। ঠিক আছে, তারপর রাজশাহী বোর্ড 2020-এও কিন্তু এই চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেন এসেছে। সো আমি মনে করি এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট। সো আজকে আমরা এই চ্যাপ্টারটার বেসিক থেকে শুরু করব এবং সিকিউ এমসিকিউ অর্থাৎ সিকিউ বোর্ডে যা যা এসেছে সবগুলো সলভ করার চেষ্টা করব। আর এমসিকিউ আমার প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে আমি যেটা বলি, আমি যা পড়াই বা যা মুখে বলি তার সবটাই হচ্ছে কি এমসিকিউ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমে শুরু করি। পদার্থের অবস্থা পড়তে হলে আমাদের যেটা জানা লাগবে প্রথমে, সেটা হলো পদার্থ কি। ঠিক আছে, আমাদের জানা লাগবে হচ্ছে পদার্থ কি। লিখেন আমার সাথে সবাই, যে বস্তুর নির্দিষ্ট ভর আছে, যে বস্তুর নির্দিষ্ট ভর আছে, নির্দিষ্ট ভর আছে ও জায়গা দখল করে, আছে ও জায়গা দখল করে, তাকে পদার্থের অবস্থা বলে। যে বস্তুর নির্দিষ্ট ভর আছে, যে বস্তু, আই থিঙ্ক সবকিছু ঠিকঠাক ভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে, যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে, তাকে আমরা কি বলতে পারি? পদার্থ বলতে পারি। এবার আসি, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, প্রত্যেকটা পদার্থ কিন্তু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে গঠিত। প্রত্যেক পদার্থই প্রত্যেক পদার্থই কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অণু দিয়ে গঠিত, সরি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। ঠিক আছে, প্রত্যেকটা পদার্থই কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, প্রত্যেকটা পদার্থই কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। আর এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে, এই কণাগুলোর মধ্যে এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, যে আকর্ষণ বল কাজ করে, তাকে আমি বলবো হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ আকর্ষণ বল। ঠিক আছে, তাহলে পদার্থ হচ্ছে কি? পদার্থ হচ্ছে যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে, সেটাকেই আমরা কি বলবো? পদার্থ বলবো। আর প্রত্যেক পদার্থে, যে কোনো পদার্থে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, যে কোনো পদার্থে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, তাদের মধ্যে অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, তাকে আমরা বলি হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, তাকে আমরা বলবো আন্তঃআণবিক আকর্ষণ বল। এবার আসি, পদার্থ কয় প্রকার? এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি এবং আশা করি সবাই জানি। ঠিক আছে, পদার্থ কয় প্রকার? পদার্থ পদার্থ হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, আপনারা যতটুকু জানেন এবং আমি যতটুকু জানি, পদার্থ 3 প্রকার: কঠিন, তারপর হচ্ছে তরল, তারপর হচ্ছে কি বায়বীয়। তবে এখন পদার্থের আরেকটি রূপ আবিষ্কৃত হয়েছে, সেটা হচ্ছে কি প্লাজমা অবস্থা। ঠিক আছে, বাট এটা নিয়ে কোনো পড়ালেখা যেহেতু আমাদের বইয়ে নেই, সেহেতু আমরা আপাতত কঠিন তরল বায়বীয় পর্যন্তই পড়বো। আর প্লাজমা নিয়ে যদি কারো কিছু জানার থাকে, এক্সট্রা কিছু জানার থাকে, বা প্লাজমা জিনিসটা কি, পদার্থের এই অবস্থাটা কি রূপ কিরকম হয়, সেটা নিয়ে যদি জানার থাকে, আপনি ইউটিউবে প্লাজমা অবস্থা দিয়ে সার্চ করলে আশা করি ভালো ভালো অনেক ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা এবার আসি, কঠিন পদার্থ আমি কিভাবে চিনবো, তরল পদার্থ কিভাবে চিনবো, বায়বীয় পদার্থ কিভাবে চিনবো, এবং তাদের বৈশিষ্ট্যগুলো কি কি। ঠিক আছে, তাদের বৈশিষ্ট্যগুলো কি কি। তাহলে প্রথমে আমরা কঠিন পদার্থ দিয়ে স্টার্ট করি। ঠিক আছে, কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার ও আয়তন থাকে।
কঠিন পদার্থের কি থাকে? নির্দিষ্ট ভর থাকে। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর থাকে, নির্দিষ্ট কি থাকে? আকার থাকে। নির্দিষ্ট আকার থাকে, নির্দিষ্ট আয়তন থাকে। আয়তন থাকে। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, আকার এবং আয়তন থাকে। এরপর দেখেন, আমি একটু আগে আপনাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে কি, প্রত্যেকটা পদার্থের মধ্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে এবং এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল তাকে আমরা বলি হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। সরি, এটা আন্তঃআণবিক হবে না, এটা হবে আন্তঃকণা আকর্ষণ বল। সরি, আন্তঃকণা আকর্ষণ বল। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে কি আন্তঃকণা আকর্ষণ বল। এবং কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণের বল অনেক বেশি হয়। তাহলে আমি কি বললাম আরেকবার খেয়াল করেন, কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ বল যেটা আছে সেটা অনেক বেশি হয়। আন্তঃকণা আকর্ষণ বেশি হয় বলতে কি বোঝাচ্ছি, কঠিন পদার্থের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র কি থাকে, কণাগুলো থাকে, কঠিন পদার্থ, ধরেন এটা একটা কঠিন পদার্থ, ঠিক আছে, কঠিন পদার্থের ভিতরে অবশ্যই অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, ঠিক আছে, অবশ্যই কি থাকে, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে এবং এই কণাগুলোর আকর্ষণ বল অনেক বেশি হয়। ঠিক আছে, আকর্ষণ অনেক বেশি হয়। আকর্ষণ বেশি হওয়ার কারণে যেটা হয়, দেখেন এখানে এই কণাগুলোর মধ্যে আকর্ষণ অনেক বেশি, একটা আরেকটাকে ধরে রাখে। যেহেতু আকর্ষণ অনেক বেশি, সেহেতু কণাগুলো ছোটাছুটি করতে পারে না। ঠিক আছে, ছোটাছুটি করতে পারে না, দ্যাটস ওয়াই ওরা কি থাকে, একটি নির্দিষ্ট জায়গায় আবদ্ধ অবস্থায় থাকে। ঠিক আছে, যেহেতু ওদের আন্তঃআণবিক আকর্ষণ বল, ওরা ছোটাছুটি করতে পারে না, ওদের কোনো গতিশক্তি থাকে না, সেহেতু ওরা একটা জায়গায় নির্দিষ্ট আকার হিসাবে থাকে। ঠিক আছে, এই জন্য আমরা বলতেছি হচ্ছে কি, কঠিন পদার্থের কণাগুলো যেহেতু খুব কাছাকাছি থাকে, খুব কাছাকাছি থাকে এবং নির্দিষ্ট অবস্থানে থাকে, সহজে তাদের অবস্থান থেকে নড়তে পারে না, সেহেতু কঠিন পদার্থের কি থাকে, একটা নির্দিষ্ট আকার থাকে। আমি আশা করি কেন নির্দিষ্ট আকার আয়তন থাকে এটা আপনি বুঝছেন, কারণ কণাগুলো খুব কাছাকাছি থাকে এবং এদের অবস্থানে দৃঢ় থাকে। ঠিক আছে, আচ্ছা, নির্দিষ্ট আকার, সরি, তাইলে আন্তঃআণবিক আকর্ষণ, সরি, আন্তঃকণা আকর্ষণ বলতে এখানে কি হয়, খুব বেশি হয়। কঠিন পদার্থে আন্তঃকণা আকর্ষণ বল, আন্তঃকণা আকর্ষণ বল অনেক কি হয়, বেশি হয়, অনেক বেশি হয়। এবার আপনি একটু চিন্তা করেন, একটা ইটের উপর, একটা ধরে নিলাম এটা ইট, ঠিক আছে, ইটের উপর যদি আপনি চাপ প্রয়োগ করেন, ঠিক আছে, ইটটাকে ভাঙতে প্রচুর চাপ লাগবে না? ঠিক আছে, আর নর্মালি চাপ দিলে কিন্তু এটা সহজে কি হবে না, ভাঙবে না। ঠিক আছে, যেহেতু চাপ দিলে এটা সংকুচিত হচ্ছে না। ঠিক আছে, আপনি কি কখনো দেখছেন যে ইটের দুই পাশ থেকে যদি আমি চাপ দিই, ইটটা সংকুচিত হয়ে যাচ্ছে বা ইটটা ছোট হয়ে এতটুকু আয়তনে চলে আসতেছে? কখনোই কিন্তু এটা হয় না। ঠিক আছে, যেহেতু এটাকে চাপ দিয়ে সংকুচিত করা যায় না, তাইলে আমরা আরেকটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। বৈশিষ্ট্যটা হচ্ছে কি, কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না। খেয়াল করছেন, এই যে এই দুই সাইড থেকে যদি আমি চাপ দিই, অথবা এই দুই সাইড থেকে যদি আমি চাপ দিই, এটা কিন্তু সংকুচিত হবে না বা ছোট হবে না। তাহলে আমি লিখতে পারি, চাপ প্রয়োগে কি হয় না, সংকুচিত হয় না। চাপ প্রয়োগে সংকুচিত হয় না। চাপ প্রয়োগে সংকুচিত হয় না। এরপর ধরেন একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন পানির ক্ষেত্রে যদি আমি তাপমাত্রা বাড়াই দিই, পানির ক্ষেত্রে যদি আমি কি করি, নিচে আগুন দিয়ে তাপমাত্রা, ধরুন এটা আগুন, আগুন দিয়ে আমি কি করলাম, তাপমাত্রাটা বাড়াই দিলাম, তাহলে এই যে পানির আয়তনটা অনেক বেড়ে যাবে না? আস্তে আস্তে পানিটা আস্তে আস্তে কি হয়ে যাবে, বাষ্পীভূত হতে থাকবে। আর বাষ্পীভূত হওয়া মানে কি হয়ে যাওয়া, আয়তন বেড়ে যাওয়া। কিন্তু একটা ইটকে যদি আপনি তাপ দিতে থাকেন, অর্থাৎ একটা ইটের ইটের তাপমাত্রা যদি আপনি বাড়াতে থাকেন, অর্থাৎ ইটের তাপমাত্রা বাড়াতে থাকলেও এটার আয়তন কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, আয়তনটা কি হবে না, সরি, আয়তনটা চেঞ্জ হবে না। ঠিক আছে, এটা যতটুকু ছিল ঠিক ততটুকুই থাকবে, বেশি কখনো হয়ে যাবে না। তাইলে আমি আবার বলতে পারি না যে তাপমাত্রা প্রয়োগে কি হয় না, তাপমাত্রা প্রয়োগে আয়তন বাড়ে না। তাপমাত্রা প্রয়োগে কি হয় না, আয়তন বাড়ে না। আশা করি সবাই বুঝছেন। ঠিক আছে, এবার আসেন একটা জিনিস একটু খেয়াল করেন, আমি আপনাকে সাধারণ ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে যে কোনো একটা পদার্থকে চাপ প্রয়োগ করলে কি হয় আর তাপমাত্রা প্রয়োগ করলে কি হয়। যে কোনো পদার্থ বা নর্মালি যদি সাধারণ ক্ষেত্রে আমি লিখলাম, সাধারণ ক্ষেত্রে, সাধারণ ক্ষেত্রে তাপ প্রয়োগে পদার্থের আয়তন বাড়ে। তাপ প্রয়োগে পদার্থের কি হয়, আয়তন বাড়ে। ঠিক আছে, সেটা পদার্থের অবস্থার উপর ডিপেন্ড করে হচ্ছে আয়তন কতটুকু বাড়বে। ঠিক আছে, আর সাধারণ ক্ষেত্রে চাপ প্রয়োগে আয়তন কমে বা কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। এই দুইটা লাইন মনে রাখবেন। সাধারণ ক্ষেত্রে তাপ প্রয়োগে আয়তন বাড়ে এবং চাপ প্রয়োগে কি হয়,
আয়তন কমে। আচ্ছা এবার আসি, তাহলে কঠিন পদার্থের আমরা কি পেয়ে গেলাম? চারটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম। প্রথমে হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট ভর থাকে, আকার থাকে, আয়তন থাকে। তারপর কঠিন পদার্থের ভেতরে যে কণাগুলো থাকে এদের মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি থাকায় এরা নিজেদের অবস্থানে দৃঢ় থাকে, ছুটাছুটি করতে পারে না। যেহেতু ছুটাছুটি করতে পারে না, ওদের আন্তঃকণা আকর্ষণ বল অনেক বেশি হয়। আর আমরা কি জানি? চাপ প্রয়োগ করলে আয়তন কমে। কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে যেহেতু আন্তঃকণা আকর্ষণ বল অনেক বেশি এবং কণাগুলো কি থাকে, একটার সাথে একটা লেগে থাকে, সেহেতু চাপ প্রয়োগ করলে এরা কি হয় না, সংকুচিত হয় না বা ছোট হয়ে যায় না। আবার আমরা জানি কি সাধারণ ক্ষেত্রে ক্ষেত্রে তাপ প্রয়োগে আয়তন বাড়ে। আমরা জানি কি সাধারণ ক্ষেত্রে তাপ প্রয়োগে আয়তন বাড়ে, কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা প্রয়োগে আয়তন বাড়ে না। ঠিক আছে, কঠিন পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা প্রয়োগে আয়তন বাড়ে না। এবার আসি তরল পদার্থের ক্ষেত্রে। তরল পদার্থের ক্ষেত্রে তরল পদার্থের কিন্তু নির্দিষ্ট ভর আছে এবং আয়তন আছে। তরল পদার্থের ক্ষেত্রেও নির্দিষ্ট ভর ও আয়তন আছে। তরল পদার্থের ক্ষেত্রেও কি আছে? নির্দিষ্ট ভর আছে এবং নির্দিষ্ট কি আছে? আয়তন আছে। ঠিক আছে, আর আকারটা কিরকম হয়? আকারটা কিরকম হয় এটা আপনারা ছোটবেলা থেকে পড়ছেন। আকার কিরকম হয়? আকার হয় হচ্ছে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। সেই পাত্রের আকার ধারণ করে। বুঝা গেছে? যে পাত্রে রাখা হয় সেই পাত্রের কি করে? আকার ধারণ করে। আচ্ছা এবার আসেন, তাহলে আন্তঃকণা আকর্ষণ বলটা তরল পদার্থের ক্ষেত্রে কিরকম হয়? একটা জিনিস মনে রাখবেন, তরল পদার্থের ক্ষেত্রেও আন্তঃকণা আকর্ষণ বল মোটামুটি থাকে, কিন্তু সেটা কিসের থেকে কম? কঠিন পদার্থের থেকে কম। তাহলে দেখেন, একটা কঠিন পদার্থ ধরলাম এটা কি পদার্থ? কঠিন পদার্থ। আর এটাকে ধরলাম হচ্ছে কি আমরা? তরল পদার্থ। কি পদার্থ? তরল পদার্থ। তাইলে এখানে কণাগুলো যদি একটার গায়ে একটা এভাবে লেগে থাকে, অর্থাৎ কি করতে না পারে, ছোটাছুটি করতে না পারে, কিন্তু তরল পদার্থে কি হবে? কণাগুলা একটার থেকে একটা একটু হলেও কি থাকবে? ডিস্টেন্স থাকবে। ঠিক আছে, কঠিন পদার্থের ক্ষেত্রে কণাগুলো একজন আরেকজনকে যেভাবে আকর্ষণ করতো, তরল পদার্থের ক্ষেত্রে কণাগুলা ঠিক সেম ভাবে একে অপরকে কি করবে না, আকর্ষণ করবে না। যেহেতু আকর্ষণ করবে না, তাদের মধ্যে গতিশক্তি থাকবে, অর্থাৎ তারা কি করতে পারবে? ছোটাছুটি করতে পারবে, বাট সেটা কঠিন পদার্থের থেকে কম আর বায়বীয় পদার্থের থেকে বেশি। বোঝা গেছে? আন্তঃআণবিক আকর্ষণ বল মনে রাখবেন, আন্তঃআণবিক আকর্ষণ বল কঠিন পদার্থে সব থেকে বেশি। আন্তঃআণবিক আকর্ষণ বল তরলে হচ্ছে কঠিন পদার্থের থেকে কম, বায়বীয় পদার্থের থেকে বেশি। আর আন্তঃআণবিক আকর্ষণ, আন্তঃকণা আকর্ষণ বল বায়বীয় পদার্থে হচ্ছে কি? বায়বীয় পদার্থে সব থেকে কম। ঠিক আছে, আমরা বায়বীয় পদার্থ নিয়ে কি করব? কথা বলবো। ঠিক আছে, এবার আসেন, তরল পদার্থকে চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না। চাপ প্রয়োগে কি হয় না? চাপ প্রয়োগে আয়তন হ্রাস পায় না, অর্থাৎ আয়তন কমে না। চাপ প্রয়োগে আয়তন কমে না। এবার আসেন তাপমাত্রা প্রয়োগে। তাপ প্রয়োগে লিখলাম আমি। তাপ প্রয়োগে কি হয়? আমরা নর্মালি একটা চুলার মধ্যে যদি আমরা কি করি, অল্প পানি দিয়ে আগুনটা জ্বালাই দিই, তাহলে কি হয়? আস্তে আস্তে পানিটা গরম হয়, গরম হয়ে আস্তে আস্তে পানিটা কিসে পরিণত হয়? বাষ্পীভূত হতে থাকে। কি হতে থাকে? বাষ্পীভূত হতে থাকে। তাহলে আস্তে আস্তে যেহেতু বাষ্পীভূত হতে থাকতেছে, তার মানে অবশ্যই ওর আয়তনটা বাড়তেছে বলেই তো বাষ্পীভূত হতে থাকতেছে। তাইলে আমি বলতে পারি কি, তাপ প্রয়োগে আয়তন কি হয়? আয়তন বাড়ে। তাপ প্রয়োগে আয়তন বাড়ে। বোঝা গেছে? আশা করি সব ক্লিয়ার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার আসি গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বা বায়বীয় পদার্থ, আচ্ছা এখানে গ্যাসীয় লিখি। ঠিক আছে, আমরা গ্যাসীয় লিখলে সেটা একটা স্ট্যান্ডার্ড লাগে। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এখানে এই যে কঠিন পদার্থের ক্ষেত্রে কি ছিল? নির্দিষ্ট ভর, আকার, আয়তন সবই ছিল। তরলের ক্ষেত্রে নির্দিষ্ট ভর ছিল, আয়তন ছিল, কিন্তু কি ছিল না? আকার ছিল না। আবার গ্যাসীয়র ক্ষেত্রে কি থাকবে? নির্দিষ্ট নির্দিষ্ট ভর থাকবে। ঠিক আছে, নির্দিষ্ট ভর থাকবে, নির্দিষ্ট ভর আছে, কিন্তু আকার বা আয়তন নেই। নির্দিষ্ট আকার বা আয়তন নেই। তাহলে আমি এই কথাটা দ্বারা কি বুঝাচ্ছি? নির্দিষ্ট আকার বা আয়তন নেই। বুঝা গেছে? নির্দিষ্ট আকার বা আয়তন নেই। তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি, আমি এখানে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। ঠিক আছে, নির্দিষ্ট আয়তন নেই মানে কি? ধরেন 1 কেজি গ্যাসের আয়তন যদিও মোলে করা হয়, আমরা আপাতত ধরলাম 1 কেজি গ্যাস।
ঠিক আছে। এই পাত্রে যদি রাখেন আপনি, এই পাত্রের মধ্যেও কি হবে, চারদিকে, এই পাত্রটা যদি বদ্ধ পাত্র হয় গ্যাসটা চারদিকে ছড়াই যাবে, ঠিক আছে। ঠিক আছে, এই পাত্রটা আমি ধরলাম হচ্ছে কি 20 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন। 20 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন একটা পাত্রের মধ্যে যদি আমি কিছু গ্যাস ছেড়ে দিই, গ্যাসগুলো কিন্তু একটা জায়গায় এভাবে, অর্থাৎ তলানির মধ্যে পড়ে থাকবে না, এভাবে তলানির মধ্যে পড়ে থাকবে না। কি হবে, পুরো 20 কেজি পাত্র জুড়ে, 20 কেজির যেটা পাত্র আছে, অথবা 20 লিটারের পাত্র বলে, আচ্ছা 20 লিটারের পাত্রের মধ্যে কি হবে, সমানভাবে ছড়ায় যাবে, একদম কি হবে, সমানভাবে ছড়ায় যাবে। সেম সেম পরিমাণ গ্যাস, সেম মোলার গ্যাস যদি আমি আরেকটা বড় পাত্রে রাখি, সেম গ্যাস একদম সেম পরিমাণ গ্যাস, এখানে যতটুকু এখানে যতটুকু গ্যাস দিয়েছি এখানেও কি করবো, ততটুকু গ্যাস দিব, বাট এখানে 20 লিটার পাত্রে দিয়েছিলাম, এখানে 100 লিটার পাত্রে দিব। এখানেও কি হবে জানেন, এখানেও প্রত্যেকটা কণা সমানভাবে পুরো 100 লিটার পাত্রের মধ্যে ছড়ায় যাবে, ঠিক আছে। সমানভাবে কি হবে, পুরো পাত্রের মধ্যে ছড়ায় যাবে। তাইলে কি গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তন আছে? অবশ্যই আয়তন নেই। আবার গ্যাস কি কোনো শেপে থাকে? কোনো নির্দিষ্ট একটা শেপের মধ্যে মানে কেন্দ্রীভূত থাকে, যেমন ইট। ইট কিন্তু একটা নির্দিষ্ট শেপের মধ্যে কেন্দ্রীভূত, এর বাইরেও বড়ও হতে পারে না, ছোটও হতে পারে না। কিন্তু গ্যাসের কোনো নির্দিষ্ট শেপই নেই, ঠিক আছে। যেহেতু গ্যাসের কোনো নির্দিষ্ট শেপ নাই এবং যে আয়তনের পাত্রেই রাখা হোক না কেন সম্পূর্ণ আয়তন দখল করে ফেলে, সেহেতু আমরা বলছি কি গ্যাসের নির্দিষ্ট আকার এবং আয়তন নেই। এবার আন্তঃকোণ আকর্ষণ বল গ্যাসের ক্ষেত্রে কিরকম? আন্তঃকোণ আকর্ষণ বল গ্যাসের ক্ষেত্রে অনেকটা এরকম যে, এই যে গ্যাসীয় যে অণুগুলো আছে, একটা পাত্রের মধ্যে আমি কিছু গ্যাস নিলাম, গ্যাসীয় যে অণুগুলো আছে, সরি কণাগুলো আছে, সেগুলো একটা আরেকটার থেকে অনেক দূরে দূরে অবস্থান করে, একটা আরেকটার থেকে কি অনেক দূরে দূরে অবস্থান করে। যেহেতু দূরে দূরে অবস্থান করে, যেহেতু কি হয় দূরে দূরে অবস্থান করে, তাইলে তাদের মধ্যে কি কোনো আকর্ষণ আছে? ওদের মধ্যে আকর্ষণ বল থাকার কি কথা? থাকার কথা, বাট কি খুবই কম। আন্তঃকণা আকর্ষণ বল আছে কিন্তু খুবই কম। তাহলে আমি কি লিখবো, আন্তঃকণা আকর্ষণ বল খুবই কম। আন্তঃকণা আকর্ষণ বল অনেক কম। সেম ভাবে একটু খেয়াল করি, আন্তঃকণা আকর্ষণ বল অনেক কম। সেম ভাবে চাপ প্রয়োগ করলে কি হয় আর তাপ প্রয়োগ করলে কি হয়, ঠিক আছে। চাপ প্রয়োগ করলে কি হয় আর তাপ প্রয়োগ করলে কি হয়। আপনি যদি একটা গ্যাসের উপর চাপ প্রয়োগ করেন, ঠিক আছে, একটা গ্যাসের উপর চাপ প্রয়োগ করেন, তাহলে এই চাপটা আমি কিভাবে প্রয়োগ করতে পারি? ধরেন 20 লিটার পাত্রে কিছু পরিমাণ গ্যাস ছিল, 20 লিটার পাত্রে কি ছিল, কিছু পরিমাণ গ্যাস ছিল, ঠিক আছে, এবং সম্পূর্ণ জায়গা জুড়েই কি করতেছিল, ওরা বিচরণ করতেছিল। কিন্তু এই 20 লিটার পাত্র থেকে আমি যদি ওদেরকে 1 লিটারের একটা পাত্রে এনে চাপ দিয়ে কি করে ফেলি, চেপে গ্যাসগুলাকে এই পাত্রের মধ্যে ঢুকাই ফেলি, এখানেও কি হবে, গ্যাসগুলো ঠিকভাবে ফিট করে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তাহলে খেয়াল করেন, যখনই আমি চাপ প্রয়োগ করছি 20 লিটার থেকে 1 লিটারের পাত্রের মধ্যেও কিন্তু কি হচ্ছে, ওরা সহজেই আবদ্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাইলে খেয়াল করেন, চাপ প্রয়োগে এদের আয়তনটা অনেক বেশি কমে গেছে না, অনেক বেশি কমে গেছে না। তাইলে আমি কি বলতে পারি, চাপ প্রয়োগে আয়তন অনেক বেশি কমে, চাপ প্রয়োগে অনেক আয়তন কমে, চাপ প্রয়োগে কি হয়, অনেক আয়তন কমে, আয়তন কমে। আর তাপ প্রয়োগ করলে কি হয়, সেম ভাবে তাপ প্রয়োগ করলে এখানে যদি আপনি তাপ দেন, এখানে এটা একটা যদি ধরেন পাত্র ধরলাম, এই পাত্রের মধ্যে আমি কি করতেছি, তাপ দিচ্ছি, গ্যাসের আয়তন অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে, গ্যাসের আয়তন কি হবে, অনেক বেশি বেড়ে যাবে। তাইলে আমি কি বলতে পারি, তাপ প্রয়োগে আয়তন অনেক বাড়ে, তাপ প্রয়োগে অনেক আয়তন জাস্ট কমের জায়গায় কি হবে, বাড়ে। বোঝা গেছে? আশা করি কঠিন তরল বায়বীয় পদার্থ এবং এদের আন্তঃকণা আকর্ষণ বল নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না, ঠিক আছে। তো সবাই একটু ভিডিওটা পজ করে বা যেভাবে হবে হোক লেখাটা তুলে নেন, ঠিক আছে, সবগুলো লেখা তুলে নেন। আশা করি আমি বোঝাতে পারছি সবাইকে। আচ্ছা, একটু উপরে থাকবে, ঠিক আছে। আর নিচের লাইনটা হচ্ছে তাপ প্রয়োগে আয়তন অনেক বৃদ্ধি পায়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা কণার গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব, কণার গতিতত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে একটা জিনিস জানতে হবে, হচ্ছে আমরা জানতাম কি সবগুলা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত,
এটা আমরা জানতাম। সবগুলো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এই কণাগুলো এই কণাগুলো এই কণাগুলো একে অপরকে যে বলে আকর্ষণ করত। একটু খেয়াল করেন, আমি লিখতেছি ছোট করে। কণাগুলো একে অপরকে একে অপরকে যে বলে আকর্ষণ করত, যে বলে আকর্ষণ করে, যে বলে আকর্ষণ করে, তাদেরকে আমরা কি বলি? আন্তঃকণা আকর্ষণ বল। আন্তঃকণা আকর্ষণ আন্তঃকণা আকর্ষণ বল। ঠিক আছে, এবার সেম ভাবে আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে আন্ত আন্তঃকণা আকর্ষণ শক্তি। ওইটা ছিল কি? আন্তঃকণা আকর্ষণ বল। এটা হবে কি? আন্তঃকণা আকর্ষণ শক্তি। ঠিক আছে, শক্তিটা কি হবে? সেম ভাবে আবার লিখেন, কণাগুলো কণাগুলো একে অপরকে কণাগুলো কি করে? একে অপরকে আকর্ষণ করে। কণাগুলো একে অপরকে আকর্ষণ করে। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি। এটাই হচ্ছে কি? আন্তঃকণা আকর্ষণ আকর্ষণ শক্তি। এবার আসেন, যদি আপনাকে ক-তে কোয়েশ্চেন করে আন্তঃকণা আকর্ষণ বল মানে কি এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি মানে কি, তাহলে যদি বলের কথা বলে তাইলে আপনি বলবেন হচ্ছে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা একে অপরকে যে বলে আকর্ষণ করে তাকে আন্তঃকণা আকর্ষণ বল বলে। আর সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, এগুলো সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত এবং এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, যাকে কি বলে? আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। ঠিক আছে, এবার আসি কণার গতিতত্ত্ব। যে আমি বলতেছি কণার গতিতত্ত্ব জিনিসটা কি, কণার গতিতত্ত্ব পড়ানোর জন্যই কিন্তু আপনাকে আন্তঃকণা আকর্ষণ শক্তিটা আমি পড়ালাম। ঠিক আছে, কণার গতিতত্ত্ব, কণার গতিতত্ত্ব, কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্বটা হচ্ছে এরকম যে আন্তঃকণা আকর্ষণ শক্তি আন্তঃকণা আকর্ষণ শক্তি আন্তঃকণা আকর্ষণ শক্তি ও কণার গতিশক্তি দিয়ে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিশক্তি দিয়ে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিশক্তি দিয়ে পদার্থের 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 কঠিন তরল পদার্থের কঠিন তরল বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্ব। বায়বীয় অবস্থা বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বই হচ্ছে কি? কণার গতিতত্ত্ব। ব্যাখ্যা করার তত্ত্বই হচ্ছে কি? কণার গতিতত্ত্ব। ঠিক আছে, তাহলে দেখেন আমি বুঝাই দিচ্ছি। আন্তঃকণা আকর্ষণ শক্তি অর্থাৎ কণাগুলো যে একে অপরকে আকর্ষণ করে, এটাই তো আন্তঃকণা আকর্ষণ শক্তি। এই আকর্ষণ শক্তিটা এবং কণার যে গতিশক্তিটা আছে, সকল পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র যে কণা আছে এই কণাগুলো কতটুকু ছোটাছুটি করতে পারে সেটাকেই বলে কি? কণার গতিশক্তি। কণার গতিশক্তি দিয়ে পদার্থটা কি কঠিন অবস্থায় আছে নাকি তরল অবস্থায় আছে নাকি বায়বীয় অবস্থায় আছে, সেটা যে তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায় তাকে কণার গতিতত্ত্ব বলে। সো আপনার সিকিউতে 1 মার্কের কোয়েশ্চেন আসতে পারে কণার গতিতত্ত্ব কাকে বলে, তাহলে আপনি কি লিখবেন? আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং পদার্থের গতিশক্তি দিয়ে কণার গতিশক্তি দিয়ে কোনো পদার্থের কঠিন তরল এবং বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কি বলা হয়? কণার গতিতত্ত্ব বলা হয়। ঠিক আছে, আচ্ছা, যখন খেয়াল করেন আন্তঃকণা আকর্ষণ শক্তি যখন সর্বোচ্চ থাকে, আন্তঃকণা আকর্ষণ শক্তি কখন সর্বোচ্চ থাকে? খেয়াল করেন, আন্তঃকণা আকর্ষণ শক্তি সর্বোচ্চ আন্তঃকণা আকর্ষণ শক্তি, এখানে কি ধরলাম? সর্বোচ্চ। আন্তঃকণা আকর্ষণ শক্তি সর্বোচ্চ মানে কি? কণাগুলো একটার একটার সাথে একদম গায়ে গায়ে কি হয়ে আছে? লেগে আছে। আর গায়ে গায়ে লেগে থাকা মানেই হচ্ছে কি? সেটা কঠিন পদার্থ। বুঝা গেছে? তাহলে কণাগুলো একটার একটার সাথে গায়ের উপর গায়ে লেগে আছে, অর্থাৎ আকর্ষিত অবস্থায় আছে, সবাই একজন একজনকে আকর্ষণ করে একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে আছে, তাইলে সেখানে আন্তঃকণা আকর্ষণ শক্তি হচ্ছে কি? সর্বোচ্চ। আর যেখানেই আন্তঃকণা আকর্ষণ শক্তি সর্বোচ্চ, তাহলে সেটা হচ্ছে কি পদার্থ? কঠিন পদার্থ। ঠিক আছে, সেটা হচ্ছে কি পদার্থ? আমাদের কঠিন পদার্থ। কঠিন পদার্থ। এবার দেখেন
এবার দেখেন, এখন যদি আমি এই কঠিন পদার্থটাকে তাপ দিই, এখন যদি আমি এই কঠিন পদার্থটাকে কি করি, তাপ দিই, এখন কঠিন পদার্থটা কি হবে, তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকবে। তাপ শক্তি গ্রহণ করে এখানে উপস্থিত যে কণাগুলো ছিল না, এখানে যে উপস্থিত কণাগুলো ছিল না, সেগুলো কি হবে, সরি, আচ্ছা, এবার কি বলছে, তাহলে তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকবে। ঠিক আছে, প্রথমে কি হবে, ওদের কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, সবাই কাঁপাকাঁপি করবে। এরপর আমি যদি আন্তঃকণা আকর্ষণ শক্তিটাকে আরো বাড়াই দিই, আন্তঃকণা আকর্ষণ শক্তিটাকে কি করি, আরো বাড়াই দিই, তাহলে কণাগুলো এত বেশি কাঁপতে থাকবে, এত বেশি কাঁপতে থাকবে যে আন্তঃকণা আকর্ষণ শক্তিটা আস্তে আস্তে কমে যাবে, খুবই আস্তে আস্তে কি হবে, আন্তঃকণা আকর্ষণ শক্তিটা আস্তে আস্তে কমে যাবে। অর্থাৎ পদার্থের ভিতরে যে কণাগুলো আছে সেগুলো একটু দূরে দূরে চলে আসবে, আগের থেকে একটু দূরে দূরে চলে আসবে, অর্থাৎ এই অবস্থায় চলে আসবে। ধরলাম তাহলে কঠিন অবস্থায় ছিল কিরকম, একদম কেন্দ্রীভূত অবস্থায়, একটা আরেকটার গায়ে লেগেই আছে একদম, ঠিক আছে। বাট যখন আমি তাপ দিছি, বেশি তাপ দিছি, তারপরে আন্তঃকণা আকর্ষণ শক্তিটা আস্তে করে কি হয়ে গেছে, আন্তঃকণা আকর্ষণ শক্তিটা আস্তে আস্তে কমছে, ঠিক আছে, আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কমছে এবং পদার্থের কণাগুলো একটু একটু দূরে সরে গেছে, একটু একটু দূরে সরে গেছে, এবং মেইন কথা হচ্ছে একটু গতিশক্তি প্রাপ্ত হয়েছে, একটু গতিশক্তি প্রাপ্ত হয়েছে। অর্থাৎ ওরা এখন কি করতে পারতেছে, ধরেন এটা কিসে পরিণত হয়ে গেল, তরলে পরিণত হয়ে গেল, ঠিক আছে, তরলে পরিণত হয়ে গেল। তাহলে এখানে এই যে কণাগুলো আছে এগুলো একটু হলেও কি করতে পারতেছে, ফ্লোট করতে পারতেছে। তরল পদার্থকে আপনি যদি এইভাবে নাড়ান, এটা কিন্তু কি হবে, ফ্লোট করবে, অর্থাৎ নড়বে, ঠিক আছে। তাহলে একটু করে কি হয়ে গেছে, আমার গতিশক্তি প্রাপ্ত হয়েছে। তাহলে এবার খেয়াল করেন, যখন আন্তঃকণা আকর্ষণ শক্তি সর্বোচ্চ ছিল, তখন কি কণাগুলা একটুও গতিশক্তি পাইছিল, অথবা কণাগুলা কি নড়াচড়া করতে পারতেছিল না, কারণ একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ ছিল। তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি যখন সর্বোচ্চ, তখন গতিশক্তি হবে কি, সর্বনিম্ন। মনে রাখেন এগুলা, তখন গতিশক্তি হবে হচ্ছে কি, সর্বনিম্ন। এরপর এই কঠিন পদার্থটাকে যখন আমি বেশি তাপ দিব, তখন আন্তঃকণা আকর্ষণ শক্তিটা একটু কমবে। তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি কি হবে, আন্তঃকণা আকর্ষণ শক্তি একটু কমবে, আন্তঃকণা আকর্ষণ শক্তি একটু কি হলো, কমলো। তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি যখন একটু কমলো, কি হচ্ছে, পদার্থের যে কণাগুলো আছে, ঠিক আছে, পদার্থের কণাগুলো একটু একটু কি পাইছে, গতিশক্তি পাইছে না, একটু একটু নড়াচড়া করতে পারতেছে না। তাহলে এখানে গতিশক্তি কি হবে, একটু বাড়বে, গতিশক্তি কি হবে, একটু বাড়বে, একটু বাড়বে, ঠিক আছে। আই থিঙ্ক বোঝা গেছে সবার, একটু বাড়বে। এরপর এখন এটা কি অবস্থায় আছে, তরল অবস্থায় আছে। এখন যদি আমি এই তরল অবস্থাকে তাপ দিই, তাহলে কি হবে, একটু খেয়াল করেন। তাহলে এখন যদি আমি কি করি, এই তরল অবস্থায় থাকা পদার্থটাকে কি দিই, তাপ দিই, তাপ দেওয়ার পর এটার তাহলে কি হবে, আন্তঃকণা আকর্ষণ শক্তি একদম কমে যাবে না, তাপ দিলে কি হবে, আন্তঃকণা আকর্ষণ শক্তি একদম কমে যাবে। আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে কণাগুলো কি হয়ে যাবে, চারদিকে এভাবে কি হয়ে যাবে, ছড়াই যাবে, ঠিক আছে, একটার সাথে আরেকটার কোনো আকর্ষণ থাকবে না। তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি, আন্তঃকণা আকর্ষণ শক্তি সর্বনিম্ন হয়ে যাবে, আন্তঃকণা আকর্ষণ শক্তি কি হবে, সর্বনিম্ন হয়ে যাবে। এবং এবার খেয়াল করেন, যেহেতু কণাগুলো একটা আরেকটা থেকে অনেক দূরে, তাহলে এই যে ওরা চলাচলের জন্য অনেক বড় স্পেস পেয়ে গেল না। ধরেন এই কণাটা, এই কণাটার কথা বলছি আমি, ও সব দিকে এখন চলাচল করতে পারবে না। যেহেতু সব দিকে চলাচল করতে পারবে, তাইলে ওর গতিশক্তিটা কি হয়ে গেছে, অ্যাকচুয়ালি অনেক বেড়ে গেছে, ঠিক আছে, বুঝে গেছে। তাহলে কি হবে, গতিশক্তিটা হবে কি, সর্বোচ্চ, ঠিক আছে। তাহলে বোঝা গেল কণার গতিতত্ত্ব আমি কিভাবে ব্যাখ্যা করব। অনেক সময় আসে আপনাদের কোয়েশনে, কণার গতিতত্ত্ব ব্যাখ্যা করতে বলে, বোঝা গেছে, কণার গতিতত্ত্ব ব্যাখ্যা করতে বলে। এবার আসি, এই যে গ্যাসীয় অবস্থা বা বায়বীয় অবস্থা, আমি বারবার বায়বীয় লিখতেছি, এটা হবে কি, গ্যাসীয়, সুন্দর স্ট্যান্ডার্ড ভাষায় আমরা কথা বলবো, ঠিক আছে, গ্যাসীয় অবস্থা। তাহলে এই গ্যাসীয় অবস্থা যদি আমি আবার তাপ দিই, তাহলে কি হবে, আবার তাপ দিলে পদার্থের এই যে কণাগুলার আন্তঃকণা আকর্ষণ শক্তি একদমই চলে যাবে, এবং গতিশক্তি আরো বেশি কি হবে, বাড়তে থাকবে, বোঝা গেছে, আন্তঃকণা আকর্ষণ শক্তি আরো কমবে এবং গতিশক্তি আরো কি হবে, বাড়তে থাকবে। তাহলে কণার গতিতত্ত্ব আশা করি সবার ক্লিয়ার। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিশক্তি দিয়ে পদার্থ কি কঠিন আছে নাকি তরল আছে নাকি বায়বীয় আছে, সেটাই হচ্ছে কি কণার গতিতত্ত্ব। আর কঠিন পদার্থের ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তি সর্বোচ্চ থাকে, কণাগুলো একটা আরেকটার কি থাকে, খুবই কাছাকাছি থাকে, যার কারণে ওরা একটু নড়াচড়া করতে পারে না এবং গতিশক্তি কি হয়, সর্বনিম্ন হয়।
তাহলে যখন আমি কঠিন পদার্থকে তাপ দিব, কণাগুলো আস্তে আস্তে কাঁপতে থাকবে, কাঁপতে কাঁপতে ওদের আন্তঃকণ আকর্ষণ শক্তিটা একটু কমবে এবং ওরা আস্তে আস্তে একটু একটু কি হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। যখন আলাদা হয়ে যাবে, ওদের চলাচল করার যেহেতু একটা স্পেস পেয়ে যাবে, তাহলে ওদের গতিশক্তিটাও কি হবে, একটু বাড়বে। তারপর আমি তরল পদার্থের কণাকে যখন আমি কি করব, তাপ দিব, তখন এগুলো কাঁপতে কাঁপতে সরে যাবে এবং অনেক দূরে চলে যাবে। অনেক দূরে চলে যাওয়ার কারণে আন্তঃকণ আকর্ষণ শক্তিটা অনেক কমে যাবে, অর্থাৎ সর্বনিম্ন হয়ে যাবে। আর গতিশক্তি কি হবে, এখন যেহেতু কণাগুলো অনেক দূরে সরে গেছে, ওরা চলাচলের জন্য কি পাচ্ছে, অনেক বেশি স্পেস পাচ্ছে। যেহেতু বেশি স্পেস পাচ্ছে, তাহলে তখন গতিশক্তিটা হবে কি, সর্বোচ্চ। ঠিক আছে, যাদের লেখা শেষ একটু কষ্ট করে তুলে নেবেন। ঠিক আছে, যাদের লেখা শেষ একটু কষ্ট করে তুলে নেবেন। আচ্ছা ঠিক আছে, আশা করি আমরা আমাদের এই পার্টটা তোলা শেষ। এবার আসি ব্যাপন কি, এই কথা এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, ব্যাপন জিনিসটা কি? ব্যাপন জিনিসটা কি? আচ্ছা, প্রথমে সংজ্ঞা লিখেন, তারপর আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ব্যাপন 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 জিনিসটা কি? কোনো পদার্থের কোনো পদার্থের কঠিন কোনো পদার্থের কঠিন তরল ও কোনো পদার্থের কঠিন কোনো মাধ্যমে, সরি কোনো মাধ্যমে হবে, সরি ভুল করছি, কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের ও বায়বীয় পদার্থের বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াই হচ্ছে কি, ব্যাপন। সমানভাবে সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া হচ্ছে কি, ব্যাপন। কোনো মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে, ব্যাপন বলে। ব্যাপন প্রক্রিয়া অ্যাকচুয়ালি কি হয়? ব্যাপন প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি কি হয়, যে কঠিন তরল কিংবা বায়বীয় পদার্থটা আমরা ব্যাপন করব, যে কঠিন তরল বা বায়বীয় পদার্থটা আমরা ব্যাপন করব, সেটা কম ঘনমাত্রার স্থান থেকে, সরি বেশি ঘনমাত্রার স্থান থেকে কম ঘনমাত্রার স্থানে ছড়ায় যাবে। অর্থাৎ যেখানে বেশি আছে সেখান থেকে আস্তে আস্তে যেখানে কম আছে ওইখানে আস্তে আস্তে কি হয়ে যাবে, স্প্রেড হয়ে যাবে। ঠিক আছে, ধরেন আপনার থেকে অনেক বেশি টাকা আছে, ঠিক আছে, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, ধরলাম আপনি অনেক বেশি ধনী, আপনার 5 জন বন্ধু আছে যারা অনেক বেশি কি, গরিব। তাহলে আপনি চান ওরাও যাতে ভালো থাকুক, ওরাও যাতে ভালোভাবে পড়ালেখা করতে পারে, তাহলে আপনি কি করবেন, আপনার থেকে যেহেতু বেশি টাকা আছে, আপনি তার বেশি টাকাগুলো, আপনার বেশি টাকাগুলো আস্তে আস্তে বন্ধুদের মাঝে কি করে দিবেন, স্প্লিট করে দিবেন। তাহলে আপনার কাছে বেশি ছিল, আপনার বন্ধুদের মধ্যে ছড়াই দিয়েছেন। ঠিক আছে, সবাইকে সুষম বন্টন করে সবাইকে দিয়ে দিয়েছেন যাতে সবার হেল্প হয়। তাহলে যেহেতু সুষম বন্টন করে আপনি দিয়ে দিয়েছেন, সেহেতু এক্ষেত্রে আপনি উচ্চ ঘনমাত্রা, যেটা বলতেছি ব্যাপনটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম, যে উচ্চ ঘনমাত্রা অর্থাৎ যেখানে বেশি আছে সেখান থেকে কম ঘনমাত্রার জায়গার দিকে আস্তে আস্তে কি হয়ে যাবে, ছড়ায় যাবে। বোঝা গেছে? এটাই হচ্ছে কি, ব্যাপন। বোঝা গেছে? আচ্ছা, এবার যেটা বলতেছিলাম, কোন মাধ্যমে কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে কি বলে, ব্যাপন বলে। ঠিক আছে, আপনারা এই দেখছেন না, ধরেন কি বলা যায়, যে ধরেন আপনি একটা পারফিউম, ঠিক আছে, পারফিউমের বোতলের মুখটা খুলে দিয়েছেন, পারফিউম, এটা ধরেন একটা পারফিউমের বোতল, পারফিউমের বোতলের মুখটা কি করছেন, খুলে দিয়েছেন, পারফিউমের বোতলের মুখটা খুলে দিয়েছেন। তাহলে এখান থেকে এই যে পারফিউমের স্মেলটা, তাহলে এটা আপনার রুম, আর এখানে আপনি কি করছেন, একটা পারফিউমের বোতল খুলে ধরে রাখছেন। তাহলে এখান থেকে কি হবে, পারফিউমের স্মেলটা আস্তে আস্তে বের হয়ে কি হবে, পুরা ঘরে সমানভাবে ছড়া যাবে না, পুরা ঘরে সমানভাবে ছড়া যাবে না। ঠিক আছে, একটা সময় কি হবে, পুরা ঘরে পারফিউমের স্মেলটা ছড়ায় যাবে। এমনটা কিন্তু কখনো হবে না যে এই পাশে পারফিউমের স্মেল বেশি পাওয়া যাচ্ছে আর এই পাশে পারফিউমের স্মেল কি পাওয়া যাচ্ছে, কম পাওয়া যাচ্ছে। অর্থাৎ ব্যাপনের ক্ষেত্রে কি হবে, সমানভাবে ছড়াই পড়বে, অর্থাৎ যেভাবে ছড়াবে প্রত্যেক জায়গাতে সমানভাবে কি হয়ে যাবে, স্প্রেড হয়ে যাবে। আর স্বতঃস্ফূর্ত বলতে আমি কি বোঝাচ্ছি, ও নিজে থেকে কি হয়ে যাবে, নিজে থেকেই ছড়ায় যাবে। আপনাকে এটা কন্ট্রোল করতে হবে না যে ঘরের এই কোনায় যাবে এতটুক, ঘরের ওই কোনায় যাবে অতটুক, ঘরের ওই কোনায় যাবে অতটুক, আর ঘরের এই কোনায় যাবে এতটুক। এটা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে, অর্থাৎ নিজে থেকেই সমানভাবে ছড়ায় যাচ্ছে। ঠিক আছে,
আর এটা কোন মাধ্যমে ঘটে? এটা যে কোনো মাধ্যমে ঘটতে পারে, সেটা হোক বায়বীয়, হোক তরল, হোক হচ্ছে গ্যাসীয়। ঠিক আছে, তাহলে তরল মাধ্যমে কিভাবে ব্যাপন ঘটে? তরল মাধ্যমে কিন্তু ব্যাপন ঘটে, এটা সহজে পড়ানো হয় না। তরল মাধ্যমে কিন্তু ব্যাপন ঘটে। ঠিক আছে, তরল মাধ্যমে ব্যাপন কিভাবে ঘটে? ধরেন আপনি এক গ্লাস পানি নেন, এক গ্লাস কি নিলেন? পানি নিলেন। এরপর ওই যে কাপড় যে ধোয়, সাদা কাপড়কে আরো সাদা করার জন্য কি ইউজ করা হয়? তুতে বা নীল ইউজ করা হয় না? আচ্ছা, নীলের কথাও বাদ দেন, আপনি নর্মাল একটু কালার নেন। ঠিক আছে, কালার, ফুড কালার বা যাই হোক, একটু কালার নেন। কালার নিয়ে এই যে পানি আছে, পানির মধ্যে যদি ছড়াই দেন, পানির মধ্যে যদি কি করেন, একটু করে ছেড়ে দেন, তাহলে কি হবে? আস্তে আস্তে আপনার হাতে যতটুকু কি ছিল, রং ছিল, সবগুলো আস্তে আস্তে পানির মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে কি হয়ে যাবে? স্প্রিড হয়ে যাবে। পানির মধ্যে কি হবে? সমানভাবে ছড়াই যাবে। এমনটা কখনো হবে না যে এই পাশে বেশি কালার হয়ে গেছে, এই পাশে কম কালার হয়ে গেছে, এটা কিন্তু হবে না। চারদিকে কি হবে? সমানভাবে ছড়াই যাবে এবং নিজে থেকেই ছড়াবে, আপনাকে এটা কি করতে হবে না, কন্ট্রোল করতে হবে না। তাহলে এই জন্যই আমি এটাকে কি বলতেছি? সমান বলতেছি, স্বতঃস্ফূর্ত বলতেছি। ঠিক আছে, তাহলে সেটা হোক কঠিন পদার্থ, হোক তরল পদার্থ, হোক বায়বীয় পদার্থ, প্রত্যেকটা পদার্থের কি করতে পারে? ব্যাপন করতে পারে। কঠিন পদার্থের ব্যাপন কি বললাম? কঠিন পদার্থের ব্যাপন, ধরেন আপনি ন্যাপথালিন আছে না, ন্যাপথালিন, ন্যাপথালিন হচ্ছে কি? কঠিন পদার্থ। ন্যাপথালিন, ন্যাপথালিন কি? কঠিন পদার্থ। এটাকে যদি আপনি একটু ঘরে রাখেন, দেখবেন যে আশেপাশে সব দিকে স্মেলটা কি হয়ে গেছে? ছড়ায় গেছে। তাহলে কঠিন পদার্থ কি হতে পারছে? ব্যাপিত হতে পারছে। এবার আপনি তরল পদার্থ ধরে নিন, তরল পদার্থ, ধরেন আপনার পারফিউম কি হয়ে গেছে? আচ্ছা, পারফিউমের কথা বাদ দাও, এটা বায়বীয়তে চলে যাচ্ছে। তরল পদার্থ, ওই যে কাপড় ধোয়ার নীল আছে না, কাপড় ধোয়ার নীল, কাপড় ধোয়ার নীল কি? তরল না? কাপড় ধোয়ার নীল হচ্ছে কি? তরল। ওই তরল পদার্থটাকে যদি আপনি কয়েক ফোঁটা আপনি কি করলেন? এখানে ড্রপ করে দিলেন, পানির মধ্যে ছেড়ে দিলেন। কয়েক ফোঁটা আপনি পানির মধ্যে ছেড়ে দিলে এই যে নীলটা সম্পূর্ণ পানির মধ্যে মিশে পানিটাকে সমানভাবে নীল করবে। পানিটা কি করে ফেলবে? সমানভাবে নীল করে ফেলবে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করতেছি আমরা তরল পদার্থটি কি করতেছে? ব্যাপন ঘটতেছে। এরপর আসি, আপনি একটা আগরবাতি জ্বালালেন, আগরবাতি জ্বালালেন বা ধূপকাঠি যেটাকে বলে। ঠিক আছে, আপনি এটা কি করলেন? আগরবাতি জ্বালালেন। এখান থেকে কি হবে? এবার স্মেল ওঠা শুরু হবে না? এখান থেকে কি হবে? এবার স্মেল ওঠা শুরু হবে। তাহলে দেখেন, এখান থেকে যে ধোঁয়াটা বের হচ্ছে, ধোঁয়াটাই কিন্তু অ্যাকচুয়ালি কি? স্মেল। ঠিক আছে, এই ধোঁয়াটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, এটা একটা যেহেতু বায়বীয় পদার্থ, এটাও কি হচ্ছে? আস্তে আস্তে ছড়ায় যাচ্ছে এবং আপনার ঘরকে কি করতেছে? সুগন্ধময় করতেছে। তাহলে এক্ষেত্রে বায়বীয় পদার্থেরও কি করতেছে? ব্যাপন করতেছে। তাহলে ব্যাপন কোন একটা নির্দিষ্ট পদার্থের ঘটনা, নির্দিষ্ট অবস্থার পদার্থের ঘটনা, কঠিন, তরল এবং বায়বীয় সব পদার্থের মধ্যেই কি ঘটে? ব্যাপন ঘটে। এবং এটা যে কোনো মাধ্যমে হতে পারে এবং ব্যাপন স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে হয়। অর্থাৎ যে কোনো একটা কিছু স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে যাওয়াই হচ্ছে কি? ব্যাপন। এবার আসেন, কোন পদার্থের ছড়িয়ে পড়তে কম সময় লাগে এবং বেশি সময় লাগে? কোন পদার্থের কোন পদার্থের কোন পদার্থের ছড়িয়ে পড়তে যদি বেশি সময় লাগে, ছড়িয়ে পড়তে যদি যদি বেশি সময় লাগে, বেশি সময় লাগে, তাইলে ব্যাপন হার কম। ব্যাপন হার কম, আমি বোঝাচ্ছি একটু পরে, আমি লিখে দিয়ে আগে তারপর বোঝাই দিচ্ছি। ব্যাপন হার কম। আর কোনো পদার্থের ছড়িয়ে পড়তে যদি কম সময় লাগে তার ব্যাপন হার বেশি। বোঝা গেছে? আমি বুঝাই নাই যদি, এমনি সংজ্ঞাটা আশা করি বুঝছেন সবাই। কোনো পদার্থ, ধরেন আপনি দুইটা পারফিউম নিয়েছেন। ঠিক আছে, দুইটা পারফিউমের শিশি নিয়েছেন। ঠিক আছে, দুইটা পারফিউমের এবার আপনি কি করলেন? মুখ খুলে দিলেন। তাহলে আস্তে আস্তে কি হবে? স্মেল বের হবে না? ঠিক আছে, স্মেল বের হবে এবং আপনার ঘরে ছড়া যাবে। আপনি দুই রুমে দুইটা পারফিউমের ছিপি খুলে রেখে দিলেন এবং দুইটা সমান সাইজের রুম। ঠিক আছে, ধরে নিলাম দুইটা সমান সাইজের রুমে আপনি দুইটা পারফিউমের মুখটা খুলে দিয়েছেন। এবার আপনি খেয়াল করলেন, প্রথম যে পারফিউমটা ছিল ওইটার রুমে ছড়ায় পড়তে সময় লাগছে 10 সেকেন্ড। ওইটার স্মেলটা রুমে ছড়ায় পড়তে সময় লাগছে 10 সেকেন্ড। আর দ্বিতীয় যে পারফিউমটা, ওইটা রুমে ছড়ায় পড়তে সময় লাগছে 20 সেকেন্ড। ছড়ায় পড়তে সময় লাগছে কয় সেকেন্ড? 20 সেকেন্ড। তাহলে বেশি সময় কোনটাতে লাগলো? এটাতে লাগলো। তার মানে এই পারফিউমটার ব্যাপন হার কম। ব্যাপন হার কম মানে কি? ছড়ায় পড়ার সক্ষমতাটা একটু কম। ও আস্তে ছড়ায়। ঠিক আছে, ও তাড়াতাড়ি ছড়ায় যাইতে পারে না, ও আস্তে আস্তে ও পদার্থটাকে কি করে? ছড়ায় দেয়। ঠিক আছে, সমানভাবে সব দিকে আস্তে আস্তে ছড়ায়। কিন্তু এখানের কাছে কয় সেকেন্ড লাগছিল? শুধুমাত্র 10 সেকেন্ড। আর কম সময় লাগা মানে কি? ব্যাপন হার বেশি। তাইলে ও সহজেই ছড়ায় যেতে পারে, ছড়ায় যাওয়ার সক্ষমতাটা হচ্ছে কি? এখানে বেশি। বোঝা গেছে ব্যাপন জিনিসটা কি? ব্যাপন জিনিসটা কি? আর ব্যাপন হার কি? ব্যাপন হার জিনিসটা কি? ব্যাপন হার হচ্ছে এটাই, যে কোনো পদার্থ যদি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে
তাহলে ব্যাপন হার কম, ও কম ভাবে ব্যাপন হতে পারে, অর্থাৎ কি এটা কি বলা যায়, ওর ব্যাপন হওয়ার সক্ষমতাটা কম, ঠিক আছে। আর কোনো পদার্থ ছড়াই পড়ছে যদি কম সময় লাগে, কম সময়ে যেহেতু ছড়াই গেছে, তার মানে ব্যাপন হার হচ্ছে কি অনেক বেশি। এবার দেখেন ব্যাপন হার নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো, ঠিক আছে। ব্যাপন হার নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। ব্যাপন হার এটা নিয়ে একটু ছোটখাটো কয়েকটা ম্যাথ আসে, ম্যাথ না অ্যাকচুয়ালি এটা কয়েকটা কোয়েশ্চেন আসে, সেগুলো ম্যাক্সিমাম শিক্ষার্থী আনসার করতে পারে না, ঠিক আছে। আমরা এবার কথা বলবো কি নিয়ে, ব্যাপন হার নিয়ে। ব্যাপন হার নিয়ে, ব্যাপন হার নিয়ে আমি বইয়ের যেটা আছে আপনাদের এক্সাম্পল ওইটা দিয়ে সলভ করানোর ট্রাই করি, ঠিক আছে। তাইলে আপনি আমার পড়ার পর রিলেট করতে পারবেন জিনিসটাকে, ঠিক আছে। আমি একটা প্রথমে কাঁচ নল নিলাম, কাঁচ নল নিলাম, ঠিক আছে, কাঁচ নল নিলাম। এরপর নিলাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা, হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভর্তি একটা পাত্র নিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভর্তি একটা পাত্র নিলাম। তারপর এদিকে NH4Cl, সরি NH4Cl না, NH4OH, ঠিক আছে, NH4OH, অর্থাৎ এটা কোন ধরনের দ্রবণ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর একটা কি নিলাম, দ্রবণ নিলাম। এটা হচ্ছে NH4OH এর দ্রবণ, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, হাইড্রোক্সাইডের দ্রবণ। আর এটা হচ্ছে কি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ। এবার আমি একটা কাজ করব হচ্ছে দুইটা তুলা নেব, তুলা আছে না, দুটো তুলা নেব, ঠিক আছে। এটা একটা তুলা আর এটা একটা তুলা। এই তুলা দুইটাকে এই দুইটা তরলের মধ্যে ভিজাই ফেলবো, ঠিক আছে। এই দুইটা তরলের মধ্যে কি করব, তুলাটাকে ভিজাবো। ভিজাই এরপর যেটা করব, এই যে লোহার যে আমি সরি কাঁচের যে আমি নলটা নিয়েছিলাম সেখানে এই তুলাটা রাখবো, অর্থাৎ NH4OH এর তুলাটা রাখবো হচ্ছে কোথায়, বাম সাইডে, এবং HCl এর তুলাটা রাখবো হচ্ছে ডান সাইডে, ডান সাইডে। এখন কি হবে, এখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় আস্তে আস্তে গ্যাস দুইটা কি হতে থাকবে, ছড়ায় যেতে থাকবে, ঠিক আছে। গ্যাস দুইটা কি হয়ে যাবে গা, ছড়ায় যেতে থাকবে। এই যে NH4 এর OH থেকে একটা গ্যাস উৎপন্ন হবে এবং HCl এর একটা গ্যাস যেটা আছে, এটা আস্তে আস্তে কি হবে, HCl এর গ্যাসটা আস্তে আস্তে এই পুরা নলটাতে ছড়ায় যেতে চাইবে, এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের গ্যাসটাও কি হবে, আস্তে আস্তে ছড়ায় যেতে থাকবে। এবার কথা হচ্ছে কে তাড়াতাড়ি ছড়াবে এবং কে আস্তে আস্তে ছড়াবে। এবার একটু খেয়াল করেন, এবার কে তাড়াতাড়ি ছড়াবে এবং কে কি হবে, সরি আস্তে আস্তে ছড়াবে। এবার একটু খেয়াল করেন, এই যে এখানে আমরা কি করতেছি, HCl আর NH4 এর গ্যাসকে যুক্ত করতেছি, HCl আর NH4OH এর গ্যাসকে কি করতেছি, যুক্ত করতেছি। তাইলে আমাদের এখানে কি উৎপন্ন হবে, NH4Cl উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, NH4Cl এবং পানি উৎপন্ন হবে। পানিটাকে আমরা বাদ দিলাম, আমরা কাজ করব কাকে নিয়ে, NH4Cl কে নিয়ে, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইডকে নিয়ে, বুঝা গেছে। তাইলে এই যে এখান এই দুইটা জায়গা থেকে যে দুইটা গ্যাস আসবে, দুইটা গ্যাস মিলে কি উৎপন্ন করবে, NH4Cl গ্যাস, ঠিক আছে, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড গ্যাস উৎপন্ন করবে। এবার আমি কিভাবে বুঝবো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপন হার বেশি নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন হার বেশি? খেয়াল করেন, যদি আমার HCl এর কাছাকাছি বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি ধোঁয়া উৎপন্ন হয়, এটা হচ্ছে আমি ধরে নিলাম এটা হচ্ছে কি ধোঁয়া, ঠিক আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি যদি ধোঁয়া উৎপন্ন হয়, তাহলে খেয়াল করেন NH4OH এর ধোঁয়া বেশি দূরত্ব অতিক্রম করছে আর HCl এর ধোঁয়া কম দূরত্ব অতিক্রম করছে একই সময়ে, ঠিক আছে। একই সময়ে HCl এর ধোঁয়া কম দূরত্ব অতিক্রম করছে, NH4OH এর ধোঁয়া কি করছে, বেশি দূরত্ব অতিক্রম করছে। তাহলে একই সময় যেহেতু ওরা দূরত্ব অতিক্রম করছে, কিন্তু NH4 বেশি দূরত্ব অতিক্রম করছে, সরি, আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কম দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমি বলতে পারি না এটা কম সময়ে বেশি ছড়াইছে, কি বলতে পারি, কম সময়ে বেশি ছড়াইছে। আর এটা বেশি সময়ে সরি, এটা একই সময়ে বেশি ছড়াইছে আর এটা একই সময়ে কি হয়েছে, কম ছড়াইছে। যেহেতু এটা বেশি ছড়াইছে, এটা কি ছড়াইছে, বেশি ছড়াই গেছে, তাহলে এটার ব্যাপন হার হচ্ছে কি, যেহেতু এটা বেশি ছড়াই গেছে, ব্যাপন হার হচ্ছে এটার কি বেশি, ব্যাপন হার এটার হচ্ছে কি বেশি। আর এটা যেহেতু ছড়াইতে কম সময় লাগছে, তাহলে এটার ব্যাপন হার কম, ব্যাপন হার কম, ঠিক আছে। আমরা জাস্ট এখানে ধরে নিছি হচ্ছে ধোঁয়াটা এখানে উৎপন্ন হবে, বাট ধোঁয়াটা যে এখানে উৎপন্ন হবে আমি শিওর না। আবার সেম ভাবে যদি উল্টা কাজটা হয়, উল্টা কাজটা হয়, উল্টা কাজটা হয়, অর্থাৎ ধোঁয়াটা যদি, অর্থাৎ NH4Cl এর যেটা ধোঁয়া, এটা যদি এখানে উৎপন্ন হয়, এখানে উৎপন্ন হতে পারে না। তাহলে খেয়াল করেন, তাহলে HCl এর যে ধোঁয়াটা এটা একই সময়ে অনেক বেশি দূরত্ব অতিক্রম করলো, আর NH4OH এর যে ধোঁয়াটা সেটা একই সময়ে খুবই কম দূরত্ব অতিক্রম করলো। তাহলে যেহেতু কম দূরত্ব অতিক্রম করছে, এটার ব্যাপন হার কি হবে,
কম হবে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন হার কি হবে? বেশি হবে। বেশি হবে কেন? কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের গ্যাসটা তো একই সময়ে বেশি দূরত্ব অতিক্রম করে ফেলছে, আর NH4OH অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের গ্যাসটা একই সময়ে কম দূরত্ব অতিক্রম করছে। আর যে কম কম ছড়া যেতে পারে ওর ব্যাপন হার কম, আর যে বেশি ছড়া যেতে পারে ওর ব্যাপন হার বেশি। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন হারটা বেশি হবে। এটা আমরা জাস্ট বুঝাই দিলাম হচ্ছে কার দিকে আসলে, অর্থাৎ কার দিকে আসলে না, যার দিকেই আসবে তার উল্টা দিকের গ্যাসের ব্যাপন হার বেশি। সোজা কথা, যদি HCl এর কাছাকাছি ধোঁয়া উৎপন্ন হয়, HCl এর কাছাকাছি ধোঁয়া উৎপন্ন হয়, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপন হার বেশি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপন হার বেশি। আর যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কাছাকাছি ধোঁয়া উৎপন্ন হয়, তাহলে HCl এর ব্যাপন হার বেশি, তাহলে HCl এর ব্যাপন হার বেশি। বোঝা গেছে? আচ্ছা, এবার আসি তাহলে অ্যাকচুয়ালি আসলে কার কাছাকাছি ধোঁয়া উৎপন্ন হবে, অ্যাকচুয়ালি কার কাছাকাছি ধোঁয়া উৎপন্ন হবে, কার কাছাকাছি ধোঁয়া উৎপন্ন হবে সেটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে সেটা আমরা কি করব, বের করব। তাহলে এক্ষেত্রে দুইটা লাইন মনে রাখবেন, যে গ্যাসের আণবিক ভর কম, যে গ্যাসের আণবিক ভর কম, আণবিক ভর কম, তার ব্যাপন হার বেশি, তার ব্যাপন হার হচ্ছে কি, তার ব্যাপন হার বেশি। আর যে গ্যাসের আণবিক ভর বেশি, যে গ্যাসের আণবিক ভর বেশি, আণবিক ভর বেশি, তার ব্যাপন হার কম, তার ব্যাপন হার কম। এই দুইটা লাইন মনে রাখলে আপনি এখান থেকে ব্যাপন হার থেকে আসা যে কোনো কোয়েশ্চেনের আনসার করতে পারবেন। যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম, এবং যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে এখানে দুইটা কি আছে আমাদের, দুইটা কি আছে, গ্যাস আছে। এই দুইটা গ্যাসের মধ্যে যার আণবিক ভর কম হবে তারই ব্যাপন হার বেশি, যার আণবিক ভর কম তার কি ব্যাপন হার বেশি। তাহলে আমরা HCl এর আণবিক ভরটা একটু বের করি। এখানে নিচে দেখা যাবে, দাঁড়ান আমি একটু চেক করি এখানে নিচে দেখা যাবে কিনা। আশা করি দেখা যাবে, ঠিক আছে, আশা করি দেখা যাবে। আচ্ছা, আমরা কি করব, আচ্ছা এখানে করে করি, আমরা এই জিনিসটা কি এখানে করি। HCl এর আণবিক ভর বের করব, HCl এর অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বের করব, তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বের করব, তারপর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কি বের করব, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর বের করব। এবার একটু খেয়াল করেন এখানে কি আছে, হাইড্রোজেন মৌল আছে, ক্লোরিন মৌল আছে। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1। হাইড্রোজেনের পারমাণবিক ভর কত, 1। আর ক্লোরিনের পারমাণবিক ভর কত, 35.5। ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। তাইলে ওভারঅল হাইড্রোক্লোরিক অ্যাসিডের পারমাণবিক ভর হচ্ছে 36.5। ওভারঅল হাইড্রোক্লোরিক অ্যাসিডের পারমাণবিক ভর হচ্ছে কত, 36.5। এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন এখানে আমরা কি করছি, NH4OH নিছি, NH4 কি নিছি, OH নিছি। NH4OH যদি আমরা নিই, একটু ওয়েট, একটু ওয়েট, NH4Cl সাদা ধোঁয়া সৃষ্টি করবে, হ্যাঁ ঠিক আছে, তোমার হাইড্রোজেন ক্লোরাইড বেশি ছড়ায় পড়বে, ঠিক আছে। আচ্ছা এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন, এবার এই মৌলটার ক্ষেত্রে আমরা বের করব NH4OH এর ক্ষেত্রে N এর পারমাণবিক কত, ভর কত, 16, প্লাস হাইড্রোজেন এর হচ্ছে 1, 1 এর সাথে 4 গুণ, কেন, কারণ 4টা হাইড্রোজেন আছে, তাহলে 16 প্লাস 4, প্লাস অক্সিজেনের কত, অক্সিজেনের পারমাণবিক ভর কত, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে। আচ্ছা সরি, নাইট্রোজেনের হবে কত, 14, কারণ নাইট্রোজেন হচ্ছে কত, 7 নম্বরে, নাইট্রোজেনের পর্যায় সারণীতে ভর সংখ্যা দেওয়া আছে না, 14। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, হ্যাঁ 14। আর অক্সিজেনের হচ্ছে কি 16, যোগ কত হবে, 1 হবে, যোগ কত হবে, 1 হবে, কারণ হাইড্রোজেন আছে একটা। তাহলে আপনি যোগ করেন, আমার কাছে ক্যালকুলেটর মেবি থাকার কথা। আচ্ছা আমরা মুখে মুখে যোগ করি। আচ্ছা আমার কাছে একটা মোবাইল আছে, আমি সেটা দিয়ে যোগ করি, ঠিক আছে। একটু খেয়াল করেন, আমরা কি করব, যোগ করব। যোগ করার ক্ষেত্রে প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে 14, 14, 14 প্লাস হচ্ছে 4 প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে 1, তাহলে আনসার আসছে হচ্ছে কত, 35। আনসার আসছে হচ্ছে কত, 35। তাহলে এবার একটু আমার কথার সাথে মিলান, কথার সাথে মিলান। বলছে হচ্ছে যে গ্যাসের আণবিক ভর কম, যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। তাহলে কার আণবিক ভর কম, NH4OH এর আণবিক ভর কম, তাহলে ওর কি হবে, ব্যাপন হার বেশি। তার মানে ও বেশি দূরত্ব অতিক্রম করবে একটা নির্দিষ্ট সময়ে। আর যেহেতু হ্যাঁ, আর যেহেতু এই গ্যাসের আণবিক ভর বেশি, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর বেশি, তাহলে ওর ব্যাপন হার কম। তাহলে একই সময়ে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যাপন হার কম এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপন হার বেশি, তাহলে একই সময়ে কি হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বেশি দূরত্ব অতিক্রম করবে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড কম দূরত্ব অতিক্রম করবে। তাহলে ধোঁয়াটা উৎপন্ন হবে কোথায়, এখানে, ঠিক আছে, ধরে নিলাম এখানে।
অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছে। যেহেতু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপন হার বেশি, সেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছাকাছি কি উৎপন্ন হবে, ধোঁয়াটা উৎপন্ন হবে। বোঝা গেছে? ব্যাপন হার আই থিঙ্ক বুঝে যাওয়ার কথা। ব্যাপন হার আই থিঙ্ক বুঝে যাওয়ার কথা। ঠিক আছে, এবার এবার আমি আপনাকে একটা কাজ দিলাম, একটা কোয়েশ্চেন দিলাম। ধরেন আমি আপনাকে একটা কি দিব, কোয়েশ্চেন দিব, আপনি এই কোয়েশ্চেনটা থেকে সলভ করে বের করবেন হচ্ছে কি কার ব্যাপন হার বেশি আর কার ব্যাপন হার কম। ঠিক আছে, আমি আপনাকে বললাম যে ধরেন হাইড্রোজেন, হাইড্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে মিথেন, মিথেন CH4, এই গ্যাসের মধ্যে কার ব্যাপন হার বেশি? এই গ্যাসগুলোর মধ্যে, এই গ্যাসগুলোর মধ্যে, এই গ্যাসগুলোর মধ্যে কার ব্যাপন হার বেশি? কার ব্যাপন, কার ব্যাপন হার বেশি, কার ব্যাপন হার কি হবে? বেশি হবে। তাহলে ব্যাপন হার কিভাবে নির্ণয় করতে হয়? ব্যাপন হার নির্ণয় করতে প্রত্যেকটা গ্যাসের আমাদের কি লাগবে? আণবিক ভর লাগবে। আণবিক ভর কিভাবে নির্ণয় করব? হাইড্রোজেনের আণবিক ভর, হাইড্রোজেনের আণবিক ভর, আণবিক ভর। তাহলে এখানে হাইড্রোজেন পরমাণু কয়টা আছে? হাইড্রোজেন পরমাণু আছে হচ্ছে 2টা। তাহলে হাইড্রোজেনের একটা পরমাণুর ভর সংখ্যা কত? একটা পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 1। যেহেতু 2টা পরমাণু আছে, আণবিক ভর হবে টোটাল 2। তারপর অক্সিজেনের, অক্সিজেনের আণবিক ভর, অক্সিজেনের কয়টা পরমাণু আছে? এখানে 2টা পরমাণু আছে। তাইলে একটা অক্সিজেনের, একটা অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর বা ভর সংখ্যা হচ্ছে কত? 8 দুগুণে 16 ইন্টু কত হবে? 2 হবে, কারণ 2টা পরমাণু আছে। তাহলে অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 32। তারপর NH3, NH3 এর আণবিক ভর কত? NH3 এর আণবিক ভর, একটা নাইট্রোজেনের, একটা নাইট্রোজেন পরমাণুর ভর হচ্ছে 14, একটা নাইট্রোজেন পরমাণুর ভর হচ্ছে 14। তারপর এখানে আছে কি 3টা হাইড্রোজেন, তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে 1, যেহেতু 3টা আছে আমি 3 দিয়ে গুণ করব। তাহলে 14 যোগ 14 যোগ 3, 14, 15, 16, টোটাল হচ্ছে কত? 17। ঠিক আছে, 17। তারপর CH4 এর আণবিক ভর, CH4 এর আণবিক ভর, কার্বনের ভর সংখ্যা কত? কার্বনের ভর সংখ্যা হচ্ছে 12, প্লাস হাইড্রোজেনের ভর সংখ্যা 1, আর হাইড্রোজেন পরমাণু আছে কত? 4টা। তাহলে 12 যোগ 4 অ্যাকচুয়ালি হচ্ছে 16। তাহলে এবার আমাকে বলেন কার ব্যাপন হার বেশি, কার ব্যাপন হার কম? তাহলে আমরা কি জানি আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কম, আণবিক ভর কম হলে ব্যাপন হার বেশি। তাহলে সব থেকে আণবিক ভর কম কার? সব থেকে আণবিক ভর কম হচ্ছে হাইড্রোজেনের। তাহলে হাইড্রোজেনের ব্যাপন হার কি সব থেকে বেশি, সব থেকে বেশি। তারপর 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 কার ব্যাপন হার হাইড্রোজেনের থেকে একটু বেশি, হাইড্রোজেনের থেকে একটু বেশি, যার আণবিক ভর হাইড্রোজেন গ্যাস থেকে একটু বেশি হবে, তাইলে তার এই ব্যাপন হারটা একটু কম হবে। তাহলে এক্ষেত্রে আসা হচ্ছে কে? CH4, এক্ষেত্রে আসা হচ্ছে CH4। তারপর আসে কে? NH3, মেবি NH3, NH3। তারপর আসে কে? O2। যেহেতু অক্সিজেনের, যেহেতু অক্সিজেনের আণবিক ভর সব থেকে বেশি, যেহেতু অক্সিজেনের আণবিক ভর সব থেকে বেশি, সেহেতু অক্সিজেনের ব্যাপন হার সব থেকে কম। যেহেতু অক্সিজেনের আণবিক ভর সব থেকে বেশি, সেহেতু অক্সিজেনের ব্যাপন হার সব থেকে কম। আশা করতেছি ব্যাপন হার থেকে এরকম যদি আর কোনো কোয়েশ্চেন দেয় আপনাদের আর কোনো ঝামেলা হওয়ার কথা না। ঠিক আছে, একটু খেয়াল করেন নিঃসরণ, নিঃসরণ জিনিসটা কি? নিঃসরণ জিনিসটাকে আমরা একটু খেয়াল করবো। ঠিক আছে, নিঃসরণ, নিঃসরণের ক্ষেত্রে, নিঃসরণের ক্ষেত্রে নিঃসরণ, নিঃসরণের সংজ্ঞা কি? প্রথমে নিঃসরণের সংজ্ঞা পড়াই আমরা। ঠিক আছে, নিঃসরণ সরু ছিদ্র পথে, সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে, উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে, নিম্ন চাপের, নিম্ন চাপের স্থানের দিকে, স্থানের দিকে, স্থানের দিকে কোন গ্যাসের, কোন গ্যাসের সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া, কোন গ্যাসের সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে কি? নিঃসরণ। বেরিয়ে আসার প্রক্রিয়া, বেরিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে কি? নিঃসরণ। বোঝা গেছে? বেরিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে কি? নিঃসরণ। তাহলে আমি কি বললাম?
সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে কোনো গ্যাস বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে? নিঃসরণ বলে। ঠিক আছে, নিঃসরণ বলে। আচ্ছা, আজান দিয়েছে I think। আচ্ছা, আমরা পড়াটা একটু কন্টিনিউ করি। ঠিক আছে, পড়াটা কন্টিনিউ করি তারপর। আচ্ছা, এবার নিঃসরণ মানে কি? সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে কোনো গ্যাসের সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে কি? নিঃসরণ। তাহলে একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে, নিঃসরণ সবসময় কিসের ক্ষেত্রে ঘটে? গ্যাসের ক্ষেত্রে ঘটে। নিঃসরণ সবসময় কিসের ক্ষেত্রে ঘটবে? গ্যাসের ক্ষেত্রে ঘটবে। নিঃসরণ সবসময় কিসের ক্ষেত্রে ঘটবে? গ্যাসের ক্ষেত্রে ঘটবে। বোঝা গেছে? এবার আসেন নিঃসরণের একটা উদাহরণ, নিঃসরণের একটা কি দিব আমরা? উদাহরণ দিব। খেয়াল করেন, পারফিউম, আবার আসি পারফিউম। এটা হচ্ছে কি? পারফিউমের একটা ছিপি। ঠিক আছে, এখানে উচ্চ চাপে কি আছে? এখানে উচ্চ চাপে কি আছে? এখানে উচ্চ চাপে আপনার পারফিউম আছে। তাহলে যখন আপনি পারফিউমটাকে কি করতেছেন? প্রেস করতেছেন। ঠিক আছে, প্রেস করতেছেন, তখন কি হচ্ছে? একটা সরু ছিদ্র আছে না, এখানে কয়েকটা সরু সরু ছিদ্র থাকে না? সরু ছিদ্র দিয়ে পারফিউমটা কি হয়? আস্তে আস্তে বের হয়। ঠিক আছে, সরু ছিদ্র পথে পারফিউমটা আস্তে আস্তে কি হয়ে যায়? বের হয়ে যায়। ঠিক আছে, পারফিউমের যে বাতাসটা সেটা কি হয়? আস্তে আস্তে বের হয়। যেহেতু সরু ছিদ্র পথে বের হচ্ছে, আর এখানে গ্যাসটা কোন তাপমাত্রায় ছিল? উচ্চ তাপমাত্রায় ছিল। আর এখানে উচ্চ তাপমাত্রা না, সরি, উচ্চ চাপে ছিল। তাহলে এখানে উচ্চ চাপে আছে, আর প্রকৃতিতে ঠিক আছে, অর্থাৎ বায়ুমণ্ডলে এই গ্যাসটা কম পরিমাণে আছে। তাহলে এখানে কোন চাপে আছে? নিম্ন চাপে আছে অবশ্যই। ঠিক আছে, নিম্ন চাপে আছে। আর এখানে কি আছে? উচ্চ চাপে আছে। বুঝে গেছে? উচ্চ চাপে আছে। তাইলে কি হচ্ছে? ছোট একটা ছিদ্রপথ দিয়ে চারদিকে কি হয়ে যাচ্ছে? ছড়ায় যাচ্ছে। তাহলে ছোট একটা ছিদ্র দিয়ে উচ্চ চাপের জায়গা থেকে নিম্ন চাপের স্থানের দিকে একটা গ্যাস, সরি, সজোরে যে বেরিয়ে আসতেছে, এটাই হচ্ছে কি আমার নিঃসরণ। বোঝা গেছে? এটাই হচ্ছে কি আমার নিঃসরণ। আচ্ছা, এবার আসেন আর কোথায় ঘটে? আমাদের বাসা বাড়িতে সিলিন্ডার গ্যাস ইউজ করেন না? সিলিন্ডার গ্যাস যে ইউজ করেন, এখান থেকে এটা কোথায় আসে? চুলাতে আসে। ঠিক আছে, গ্যাসটা কোথায় আসে? চুলাতে আসে। ধরুন এটা আমার চুলা। তাহলে আপনি যখন চুলার সুইচটা ঘুরাবেন, তখন কি হবে? গ্যাসটা আস্তে আস্তে আসা শুরু হবে। ঠিক আছে, তাহলে দেখেন আপনি চুলার সুইচটাকে কি রাখছেন? সোজা রাখছেন। তাহলে তখনও কি আসতেছে না? গ্যাস আসতেছে না। বাট যখনই আপনি চুলার সুইচটাকে ঘুরায় বাঁকা করে দিবেন, এবার খেয়াল করেন আপনার এখানে গ্যাস কি চাপে আছে? উচ্চ চাপে প্রোপেন এবং বিউটেন গ্যাস আছে। উচ্চ চাপে কি আছে? প্রোপেন এবং বিউটেন গ্যাস আছে। আর এখানে প্রকৃতিতে গ্যাসটা কোথায় আসবে? একটা নলের মাধ্যমে চুলায়, তারপর কোথায় ছড়া যাবে? প্রকৃতিতে ছড়া যাবে না? প্রকৃতিতে কিভাবে আছে? নিম্ন চাপে আছে। বুঝে গেছে? প্রকৃতিতে কি আছে? নিম্ন চাপে আছে। তাহলে যখনই আপনি সুইচটা ঘুরাবেন, তখনই এখানে যে নলিটা আছে এটা দিয়ে কি হবে? ছোট একটা ছিদ্র দিয়ে, এই যে এখানে একটা কি থাকে? সিলিন্ডারে ছোট একটা ছিদ্র থাকে। এই ছিদ্রটা দিয়ে উচ্চ চাপের স্থান থেকে গ্যাসটা সজোরে কি হবে? বেরিয়ে এসে কোথায় চলে আসবে? আপনার চুলার উপরে চলে আসবে। চুলার উপরে চলে আসে গ্যাসটা নির্গত হতে থাকবে। এরপর আপনি আগুন দিলে এখানে কি হবে? আগুন জ্বলবে। ঠিক আছে, তাহলে উচ্চ চাপের স্থান থেকে সরু একটা ছিদ্রপথ দিয়ে নিম্ন চাপের স্থানে আসলো। তাহলে এটাই হচ্ছে কি আমার নিঃসরণ। বোঝা গেছে? এটাই হচ্ছে কি আমার নিঃসরণ। আচ্ছা, এবার যেটা বলতেছি, আপনাদের এই জিনিসটা আসতে পারে সিএনজি তে কোন গ্যাস থাকে? আমরা সিএনজি বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? এক ধরনের যানবাহন বুঝি, কিন্তু সিএনজি কিন্তু কোনো যানবাহন না। সিএনজি হচ্ছে ওই যে সিএনজি যেটাকে বলি আমরা ওইখানে যে জ্বালানিটা ব্যবহৃত হয় সেটাই কিন্তু অরিজিনালি সিএনজি। ওইটা গাড়িটার নাম সিএনজি না। ঠিক আছে, গাড়িটার নাম সিএনজি না। ওই গাড়িতে যে জ্বালানিটা ইউজ হয় সেটার নাম সিএনজি। আর সিএনজির ফুল মিনিং হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ঠিক আছে, এগুলো আমি এমসিকিউর জন্য পড়াচ্ছি। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আর কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অর্থাৎ সিএনজি গাড়িতে যে, সরি আমি বলছি, ওই সিএনজি আমরা যে গাড়িটাকে বলি, ওই গাড়িটাতে যে গ্যাসটা ইউজ হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মিথেন গ্যাস। সেটা অ্যাকচুয়ালি কি গ্যাস? মিথেন গ্যাস। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি গ্যাস? মিথেন গ্যাস। বোঝা গেছে? এটা এমসিকিউতে লাগে যে সিএনজি তে কোন ধরনের গ্যাস থাকে, সেটা হচ্ছে কোন গ্যাস? মিথেন গ্যাস। আবার বাসাবাড়ির সিলিন্ডার এগুলো এমসিকিউর জন্য পড়াচ্ছি। সিলিন্ডারে বাসাবাড়ির সিলিন্ডারে যেগুলো আমরা কি করি? আগুন জ্বালানোর জন্য ইউজ করি। বাসাবাড়ির সিলিন্ডারে কোন কোন গ্যাস থাকে? বাসাবাড়ির সিলিন্ডারে থাকে হচ্ছে প্রোপেন গ্যাস, বিউটেন গ্যাস। বাসাবাড়ির সিলিন্ডারে কি থাকে? প্রোপেন গ্যাস, বিউটেন গ্যাস। এগুলো কিন্তু এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো এমসিকিউর জন্য কি অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এবার আসি
এবার ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য, এটা পরীক্ষায় আপনাদের খ নাম্বারে আসে, অনেক খ নাম্বার আসার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম, ঠিক আছে? ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য, ঠিক আছে? ব্যাপন এবং নিঃসরণের পার্থক্য আমি যেভাবে পড়াচ্ছি আশা করি আপনাদের এই যে স্পেশাল রেস্কিউ স্কোয়াডের 24 ব্যাচের ক্লাস চলতেছে না, এতদিন তো আপনারা ক্লাস করছেন, তো আশা করতেছি আমি যেভাবে পড়াচ্ছি আপনারাও ক্লাস করে আমাকে যেভাবে বলতেছেন যে আশা করি বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত সবকিছু পড়াইতে বুঝতে আপনার কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে? আশা করি আপনার কোনো সমস্যা হচ্ছে না। ব্যাপন ও নিঃসরণের পার্থক্য, ব্যাপন ও নিঃসরণের পার্থক্য, প্রথম পার্থক্যটা আসে কোথা থেকে জানেন? প্রথম পার্থক্যটা হচ্ছে ব্যাপনের ক্ষেত্রে চাপ নেই, ব্যাপনের ক্ষেত্রে চাপের প্রভাব নেই, ব্যাপনের ক্ষেত্রে কি নেই? চাপের কোনো প্রভাব নেই। এখানে কিন্তু উচ্চ চাপের স্থান থেকে বা নিম্ন চাপের স্থান থেকে উচ্চ চাপের স্থানে কোনো কি যাচ্ছে না, গ্যাস বা কঠিন পদার্থ বা তরল পদার্থ যাচ্ছে না। বাট নিঃসরণের ক্ষেত্রে অবশ্যই সরু ছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে আসে, ঠিক আছে? উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে আসে, অর্থাৎ চাপের প্রভাব কিন্তু কি আছে। এবার আসি ব্যাপন কোন কোন পদার্থে হয়, আমরা কিন্তু ব্যাপনের সংজ্ঞাতে জানছি, ব্যাপন কঠিন তরল বায়বীয়, ব্যাপন কঠিন তরল বায়বীয় সব মাধ্যমে হয়, কঠিন তরল গ্যাসীয় সব মাধ্যমে হয়, কঠিন তরল গ্যাসীয় সব মাধ্যমেই হয়, কঠিন তরল গ্যাসীয় সব মাধ্যমে হয়, কিন্তু নিঃসরণ শুধু গ্যাসীয় মাধ্যমে হয়। নিঃসরণ কোথায় হয়? শুধু গ্যাসীয় মাধ্যমে হয়, নিঃসরণ শুধু কোথায় হয়? গ্যাসীয় মাধ্যমে হয়। এই দুইটা লিখলেই আপনারা লিখতে হবে না, ঠিক আছে? এই দুইটা লিখলেই আপনারা লিখতে হবে না, ঠিক আছে? এই দুইটা প্রথমে কি, ব্যাপনে চাপের প্রভাব নেই, নিঃসরণে চাপের প্রভাব আছে। আর ব্যাপনে কঠিন তরল গ্যাসীয় সব মাধ্যমে হয় ব্যাপন, আর নিঃসরণ গ্যাস শুধু গ্যাসীয় মাধ্যমে হয়। আচ্ছা, আপনি আরেকটা জিনিস অ্যাড করতে পারেন ছোটখাটো, এটা হচ্ছে নিঃসরণের ক্ষেত্রে সরু ছিদ্রপথে গ্যাস বের হয়, সরু ছিদ্রপথে গ্যাস বের হয়, সরু ছিদ্রপথে গ্যাস বের হলে তখনই এটাকে কি বলবো, নিঃসরণ বলতে পারবো। কিন্তু ব্যাপনের ক্ষেত্রে সরু ছিদ্রপথে গ্যাস বের হওয়ার দরকার হয় না, যে কোনো ভাবেই গ্যাসটা ছড়ায় পড়তে পারলেই হলো, ঠিক আছে? সরু ছিদ্রপথে বের হয় না, সরু ছিদ্রপথে বের হয় না, বের হলেও কিন্তু সেটা কি হবে, ব্যাপন হবে, ঠিক আছে? তাই এই জন্য আমি বলি হচ্ছে যেহেতু হলেও সেটা ব্যাপনও হতে হবে, সেহেতু আমি কি বলবো, এই ইয়াটা আমি লিখবো না, ঠিক আছে? পার্থক্যটা লিখবো না, ঠিক আছে? তাও জাস্ট জানাই রাখলাম, আপনার যদি মনে হয় যে পরীক্ষার মধ্যে একটা এক্সট্রা পয়েন্ট অ্যাড করা দরকার, সেই জন্য বলে দেয়, ঠিক আছে? তাহলে ব্যাপন আর নিঃসরণের মেইন পার্থক্যটা আমরা বুঝছি। এবার খতে আরেকটা কোশ্চেন আসে, খতে আরেকটা কোশ্চেন আসে, খতে যে আরেকটা কোশ্চেন আসে সেটা হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে সিলিন্ডারে ব্যাপন ও নিঃসরণের মধ্যে কোনটি ঘটে? সিলিন্ডারে ব্যাপন ও নিঃসরণের মধ্যে কোনটি ঘটে? সরি, সিলিন্ডারে ব্যাপন ও নিঃসরণের মধ্যে, সিলিন্ডারে ব্যাপন ও নিঃসরণের মধ্যে কোনটি ঘটে? ঠিক আছে, এবার আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের আনসার হয়ে যায় কি জানেন? হয় নিঃসরণ না এটা ব্যাপন, ঠিক আছে? অনেকে স্টুডেন্ট বলে হচ্ছে যেহেতু সরু ছিদ্রপথে সিলিন্ডার থেকে গ্যাসটা আমাদের চুলা পর্যন্ত আসতেছে, সেহেতু এটা অবশ্যই কি হওয়ার কথা, নিঃসরণ হওয়ার কথা। আবার একদল মানুষ বলে হচ্ছে কি সিলিন্ডার থেকে গ্যাসটা আস্তে আস্তে সমানভাবে সব দিকে স্প্রেড হয়ে যাচ্ছে, তাই হচ্ছে এটা কি প্রক্রিয়া, ব্যাপন প্রক্রিয়া। বাট উত্তর একটাও রাইট না, উত্তর হবে হচ্ছে দুইটাই, অর্থাৎ ব্যাপন নিঃসরণ দুইটাই ঘটে। আমি বুঝাই দিচ্ছি কিভাবে ঘটে। প্রথমে ধরেন এটা একটা সিলিন্ডার, ঠিক আছে? এটা একটা কি সিলিন্ডার, এটা হচ্ছে একটা আমাদের এটা হচ্ছে একটা আমাদের কি সিলিন্ডার, বোঝা গেছে? এটা হচ্ছে একটা আমাদের সিলিন্ডার। এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন, এই সিলিন্ডার থেকে উপরে একটা কি আছে, সরু ছিদ্রপথ আছে, যেটা দিয়ে কি হয়, গ্যাসটা বের হয়। এখানে একটা নলিতে এসে তারপর কোথায় আসে, আমার গ্যাসটা আমাদের আমাদের চুলায় আসে, ঠিক আছে? চুলায় আসে, ঠিক আছে? চুলায় আসার পর এখানে কি জ্বলে, আগুন জ্বলে, ঠিক আছে? আগুনটা আমরা পরে রাখলাম। এখানে কি আছে, একটা চাবি আছে, অবশ্যই চাবি আছে। এবার দেখেন চাবিটাকে যদি আপনি ঘুরাই দেন, চাবিটাকে আপনি যদি কি করেন, ঘুরাই দেন, ঘুরাই দেওয়া মানে কি, এখানে সিলিন্ডার থেকে সরু ছিদ্রপথে গ্যাস প্রচুর স্পিডে কোথায় আসতে থাকবে, এখানে আসতে থাকবে, এখানে আসতে থাকবে। কেন? কারণ এখানে উচ্চ চাপে গ্যাস আছে, আর প্রকৃতিতে কি আছে, নিম্ন চাপে গ্যাস আছে, প্রকৃতিতে কি আছে, নিম্ন চাপে গ্যাস আছে। তাইলে অবশ্যই সরু ছিদ্রপথটা যখন খুলে দিবেন, উচ্চ চাপের স্থল থেকে নিম্ন চাপের স্থলের দিকে সজোরে বেরিয়ে আসবে, ঠিক আছে? এই প্রক্রিয়াটাই হচ্ছে কি
নিঃসরণ, তাহলে নিঃসরণ হলো। নিঃসরণ হওয়ার পর ধরেন আপনি আগুন দিলেন না, বাই চান্স ধরেন আপনি কি দিলেন না, আগুন দিলেন না, চাবি কিন্তু খোলা রাখলেন, আস্তে আস্তে কি হবে, গ্যাসগুলা এখানে লাইন দিয়ে বের হয়ে হয়ে আপনার পুরা করে কি হয়ে যাবে, ছড়ায় যাবে, আপনার পুরা করে কি হয়ে যাবে, আস্তে আস্তে ছড়ায় যাবে। যেহেতু পুরা করে ছড়া যাচ্ছে, এখানে প্রক্রিয়াটা কি হচ্ছে, ব্যাপন হচ্ছে। বোঝা গেছে, এখানে প্রক্রিয়াটা কি হচ্ছে, ব্যাপন। আর এখানে যে ছিদ্র পথে গ্যাসটা বেরিয়েছিল, এটা কি হবে, নিঃসরণ। আর এই যে পুরা করে ছড়া যাচ্ছে, এটা হচ্ছে কি, ব্যাপন। তাইলে সিলিন্ডারের মধ্যে ব্যাপন নিঃসরণ উভয় ঘটনা ঘটে, শুধু নিঃসরণটা একটু আগে ঘটে, ব্যাপনটা একটু কি হয়, পরে ঘটে। বোঝা গেছে, নিঃসরণটা আগে ঘটে, ব্যাপনটা কি হয়, পরে ঘটে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি মোমবাতির জ্বলন ও পদার্থের অবস্থা। মোমবাতির জ্বলন ও পদার্থের অবস্থা। ঠিক আছে, মোমবাতির জ্বলন মানে এখানে কিন্তু আমি জেলাসে বুঝাচ্ছি না, ঠিক আছে, জ্বলে যাওয়া বুঝাচ্ছি। মোমবাতির জ্বলন, মোমবাতির জ্বলন ও পদার্থের তিন অবস্থা, পদার্থের তিন অবস্থা, মোমবাতির জ্বলন এবং পদার্থের তিন অবস্থা। আচ্ছা, প্রথমে আমরা জানবো হচ্ছে মোম কি, মোম জিনিসটা কি। এই জিনিসটা মনে রাখবেন, মোম হচ্ছে হাইড্রোকার্বনের মিশ্রণ। মোম হচ্ছে কি, মোম হচ্ছে হাইড্রোকার্বনের মিশ্রণ। মোম হচ্ছে হাইড্রোকার্বনের মিশ্রণ। মোম হচ্ছে কি, হাইড্রোকার্বনের মিশ্রণ। মোম হচ্ছে হাইড্রোকার্বনের মিশ্রণ। আমি বারবার কথাগুলো এই জন্যই বলতেছি, যাতে আপনার শেষ মোমেন্টে এসে কথাগুলো কি মাথায় ঢুকে যায়। আর মোমবাতি যখন আমরা জ্বালাই, সেখানে আমরা পদার্থের কঠিন অবস্থাও দেখতে পাই, তরল অবস্থাও দেখতে পাই, গ্যাসীয় অবস্থাও দেখতে পাই। সেজন্য এখানে বলা হচ্ছে, টাইটেলটার নাম হচ্ছে মোমবাতির জ্বলন এবং পদার্থের তিন অবস্থা। মোমবাতি জ্বালালেই আপনি কঠিন, তরল, বায়বীয় সব অবস্থা দেখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আসেন কি হয়, মোমবাতিটা দেখতে কিরকম হয়। আমি একটা মার্কারটা চেঞ্জ করি, ঠিক আছে। আচ্ছা, এবার এবার একটু খেয়াল করেন, যখন আপনি মোমবাতি জ্বালালেন, ঠিক আছে, একটা মোমবাতি আপনি ধরেন জ্বালালেন, এটা একটা মোমবাতি, ঠিক আছে। এখানে একটা কি থাকে, সুতা থাকে না, একটা কি থাকে, সুতা থাকে না, অবশ্যই। এখানে একটা কি আছে, সুতা আছে। এবার আপনি কি করলেন, এখানে আগুন জ্বালালেন, ঠিক আছে, আগুন জ্বালালেন, ঠিক আছে। এখানে আপনি কি করলেন, আগুন জ্বালালেন। আগুন জ্বালানোর পর কি হবে, এই যে মোমবাতিটা কি দিয়ে গঠিত, হাইড্রোকার্বন দিয়ে গঠিত না, তাহলে কি হবে, কঠিন হাইড্রোকার্বন প্রথমে তরলে পরিণত হবে। প্রচুর কঠিন হাইড্রোকার্বন প্রথমে কি হবে, তরলে পরিণত হবে। তরলে পরিণত হওয়ার পর আস্তে আস্তে মোমবাতির গা বেয়ে কি হবে, পড়তে থাকবে, আস্তে আস্তে মোমবাতির গা বেয়ে পড়তে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা কোন অবস্থা পেয়ে গেলাম, তরল অবস্থা পেয়ে গেলাম। মোমবাতি জ্বালানোর পর হাইড্রোকার্বন অণুগুলা গলে তরলে পরিণত হবে। তারপর একটা অবস্থা পেয়ে গেছি, তরলে পরিণত হওয়ার পর এখানে এসে এগুলো আবার কি হবে, জমাট বেঁধে মোমে পরিণত হবে, জমাট বেঁধে মোমে পরিণত হবে, এবং সেটা হবে কঠিন পদার্থ। ঠিক আছে, এটা হবে কি পদার্থ, কঠিন পদার্থ। তাই আমরা তরলও পেলাম, কঠিনও পেলাম। এরপর এই যে আগুনের তাপে কিছু পরিমাণ মোম কিসে পরিণত হবে, বাষ্পে পরিণত হবে। ঠিক আছে, কিছু পরিমাণ মোম কিসে পরিণত হবে, বাষ্পে পরিণত হবে। সো এই যে বাষ্পীভূত মোম যেটা আছে, এটা কি করবে জানেন, বাষ্পীভূত মোম যেটা আছে, এটাই কিন্তু অ্যাকচুয়াল খেলাটা খেলে। বাষ্পীভূত মোম যেটা আছে, বাষ্পীভূত মোম যেটা আছে, এটা কি করে জানেন, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে না, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করার পর কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, জলীয় বাষ্প উৎপন্ন করে, জলীয় বাষ্প উৎপন্ন করে, তারপর তাপ উৎপন্ন করে, আলো উৎপন্ন করে, আলো উৎপন্ন করে। তাহলে এবার বোঝা গেল যে মোমবাতির মধ্যে পদার্থের তিনটা অবস্থায় কি বিরাজমান, কঠিন, তরল আর বাষ্প। তাহলে মোমবাতি যখন আপনি জ্বালাবেন, মোমবাতির কিছু অংশ আস্তে আস্তে তরলে পরিণত হয়ে মোমবাতির গায়ে পড়তে থাকবে। ওই যে পড়ার সময়টা তরলে থাকবে, এটা হচ্ছে কি অবস্থা, তরল অবস্থা। তারপর গড়িয়ে পড়ার পর এটা কি হবে, নিচে আবার মোমবাতির তলানিতে কঠিন পদার্থ হিসেবে জমা হবে। তাইলে মোমবাতিটার এই অবস্থা হবে কি, কঠিন অবস্থা। তারপর ওই যে প্রথমে কিছু পরিমাণ অংশ তরলে পরিণত হয়েছিল, আরো কিছু পরিমাণ অংশ তো রয়ে গেছে, এগুলো কি হবে, বাষ্প হিসেবে উড়ে যেতে থাকবে। উড়ে যাওয়ার সময় কি হবে, বাষ্পীভূত মোমগুলা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করার পর কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তাপ আর কি উৎপন্ন হবে, আলো উৎপন্ন হবে। তাহলে এই যে এখানে তাপের প্রভাবে আমরা মোমবাতির মধ্যে কি পাচ্ছি, কঠিন, তরল, বাষ্প প্রত্যেকটারই কি পাচ্ছি, দেখা পাচ্ছি। বোঝা গেছে, এটাকেই বলা হচ্ছে কি মোমবাতির জ্বলন এবং পদার্থের তিন অবস্থা। আশা করি সবাই এই টপিকটা বুঝছেন। ঠিক আছে, এই টপিকে কোনো সমস্যা হওয়ার আর কথা না। আচ্ছা,
এবার আসি আমরা, এবার আরেকটা নেক্সট টপিকে সুইচ করবো। নেক্সট টপিকটা হচ্ছে কি গলন ও স্ফুটন, গলন এবং স্ফুটন। গলন ও স্ফুটন। আবার আমি প্রথমে সংজ্ঞা লিখে দিব, তারপর কি করবো এক্সপ্লেন করবো, ঠিক আছে। গলন ও স্ফুটন, সবাই একটা ভুল অবশ্যই করেন বা করছেন, সেটা হচ্ছে কি গলনের সাথে গলনাঙ্ক, গলনের সাথে গলনাঙ্ককে মিলাই ফেলেন, স্ফুটনের সাথে স্ফুটনাঙ্ককে মিলাই ফেলেন। বাট মনে রাখবেন এই চারটা প্রক্রিয়া বা এই চারটা জিনিস কিন্তু কখনো সেম না। প্রথমে আমি বুঝাই দিচ্ছি। এই যে ভুলটা আপনারা করেন সেটা হচ্ছে কি গলন আর গলনাঙ্ককে সেম জিনিস ধরেন, ঠিক আছে। তারপর স্ফুটন আর স্ফুটনাঙ্ককে কি ধরেন, সেম জিনিস, স্ফুটনাঙ্ককে সেম জিনিস ধরে ফেলেন, ঠিক আছে। বাট মনে রাখবেন এই যে শুধু গলন আর শুধু স্ফুটন, এগুলা হচ্ছে একটা একটা প্রক্রিয়া, ঠিক আছে। এগুলা হচ্ছে একটা একটা প্রক্রিয়া। আর গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কি, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক হচ্ছে প্রক্রিয়াগুলা, এই যে গলন প্রক্রিয়া আর স্ফুটন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার তাপমাত্রা, প্রক্রিয়া সম্পন্ন হওয়ার তাপমাত্রা, প্রক্রিয়া সম্পন্ন হওয়ার তাপমাত্রা, বোঝা গেছে। আচ্ছা, তাহলে গলন আর স্ফুটন হচ্ছে দুইটা প্রক্রিয়া, আর গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক হচ্ছে ওই প্রক্রিয়াটা, গলন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার তাপমাত্রা হচ্ছে গলনাঙ্ক, আর স্ফুটন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার তাপমাত্রা হচ্ছে কি স্ফুটনাঙ্ক, বোঝা গেছে। আশা করি ভুল হবে না, ঠিক আছে। প্রথমে আছে তাহলে গলন জিনিসটা কি, গলন কি, গলন হচ্ছে তাপ প্রয়োগে, তাপ প্রয়োগে কঠিন কোন পদার্থকে, তাপ প্রয়োগে কোন পদার্থের, কোন পদার্থের কঠিন থেকে তরল অবস্থায় রূপান্তর, কঠিন থেকে তরল অবস্থায়, অবস্থায় রূপান্তর হচ্ছে কি, কঠিন থেকে তরল অবস্থায় রূপান্তর হচ্ছে কি গলন, ঠিক আছে। তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন থেকে তরল অবস্থায় রূপান্তরই হচ্ছে কি গলন। সেম ভাবে স্ফুটন, স্ফুটন জিনিসটা কি, স্ফুটন হচ্ছে সেম তাপ প্রয়োগে, তাপ প্রয়োগে কোনো পদার্থের, কোনো পদার্থের, কোনো পদার্থের তরল থেকে বায়বীয় অবস্থায় রূপান্তর, তরল থেকে কি বায়বীয় অবস্থায়, তরল থেকে বায়বীয় অবস্থায় রূপান্তরই হচ্ছে কি স্ফুটন, ঠিক আছে। তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন থেকে তরল অবস্থায় রূপান্তর হচ্ছে কি গলন, আর তাপ প্রয়োগে কোনো পদার্থের তরল থেকে বায়বীয় অবস্থায় রূপান্তর হচ্ছে কি স্ফুটন। এবার আসি গলনাঙ্ক কি। আচ্ছা, গলন আর স্ফুটন জিনিসটা কি আমি অ্যাকচুয়ালি বুঝাই দিই। ধরেন একটা পদার্থ, পানির উদাহরণটা আমরা নিই, একটা এক খন্ড আমরা কি নিলাম, বরফ নিলাম। বরফটা কোন অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে, ঠিক আছে। এটা হচ্ছে পানি, পানির কঠিন অবস্থা, অর্থাৎ বরফ নিলাম, ঠিক আছে। এখন বরফকে যদি আমি তাপ দিতে থাকি, ঠিক আছে, তাপ দিলে এটা একসময় কিসে পরিণত হবে, এটা একসময় কিসে পরিণত হবে, তরলে পরিণত হবে না, তরলে পরিণত হবে না। এখান থেকে এই যে এই প্রক্রিয়াটাতে পরিণত হবে না। এই যে এখানের মধ্যে যে প্রক্রিয়াটা ঘটলো তাপ দেওয়ার পরে, সেটা হচ্ছে কি প্রক্রিয়া, গলন প্রক্রিয়া। এরপর আমি আবার চিন্তা করলাম এই যে পানিটা যে উৎপন্ন হয়েছে এটাকে আমি কি করব, তাপ দিব। এই যে পানিটা উৎপন্ন হয়েছে এটাকে আমি কি দিব, তাপ দিব, ঠিক আছে। তাপ দেওয়ার পর কি হবে, পানিটা আস্তে আস্তে বাষ্পীভূত হতে থাকবে না, কি হবে, বাষ্পীভূত হতে থাকবে না। তাইলে এই যে তাপ প্রয়োগের মাধ্যমে আমি যে তরল অবস্থা থেকে, তরল অবস্থা থেকে বাষ্পীভূত অবস্থায় রূপান্তরিত হচ্ছে, এই যে প্রক্রিয়াটা, এখানের মধ্যে যে প্রক্রিয়াটা ঘটবে সেটাকে আমি কি বলতেছি, স্ফুটন বলতেছি। এখানের মধ্যে যে প্রক্রিয়াটা ঘটবে সেটাকে আমি কি বলতেছি, স্ফুটন বলতেছি। তাহলে বোঝা গেছে তাপ প্রয়োগ করে কোনো কঠিন পদার্থকে আমি তরলে পরিণত করলাম, সেটা হচ্ছে গলন, এবং তাপ প্রয়োগ করে ওই তরল পদার্থটাকে আমি বাষ্পীভূত করলাম, এই প্রক্রিয়াটা হচ্ছে কি আমার স্ফুটন। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবার আসি গলনাঙ্ক, এরপর হচ্ছে স্ফুটনাঙ্ক, ঠিক আছে। এবার আসি গলনাঙ্ক, এরপর হচ্ছে স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক প্রথমে আসবে হচ্ছে কি গলনাঙ্ক, গলনাঙ্ক। আচ্ছা, প্রথমে হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও এক বায়ুমণ্ডলীয় চাপে। আচ্ছা, প্রমাণ তাপমাত্রা লাগতাম, আচ্ছা তাপমাত্রা তো এটাই, ঠিক আছে, তাহলে প্রমাণ তাপমাত্রা হবে না। এক বায়ুমণ্ডলীয় চাপে, মনে রাখবেন এক বায়ুমণ্ডলীয় চাপে, এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে, তাপ প্রদানের ফলে
এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তা এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় তাকে কি বলে? গলনাঙ্ক বলে। যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রয়োগের ফলে কি হচ্ছে? তরলে পরিণত হচ্ছে, সেটাই হচ্ছে আমার গলনাঙ্ক। ধরেন এটা একটা কঠিন পদার্থ, এটা একটা আননোন একটা কঠিন পদার্থ, এটাকে আমি তাপ দিতে থাকলাম আস্তে আস্তে এটা কি হয়ে গেল? তরলে পরিণত হয়ে গেল। তাহলে যে তাপমাত্রায় আসার পর এটা আস্তে আস্তে গলা শুরু হয়েছে, সেটা হচ্ছে কি আমার গলনাঙ্ক। ধরেন এখানে আমি ধরলাম যে 1410 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই পদার্থটা গলা শুরু হয়েছে, তাহলে যে তাপমাত্রায় গলা শুরু হয়েছে সেটাই হবে হচ্ছে কি ওর গলনাঙ্ক। আবার সেম ভাবে স্ফুটনাঙ্ক জিনিসটা কি? স্ফুটনাঙ্ক স্ফুটনাঙ্ক জিনিসটা হচ্ছে সেম ভাবে এক বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রদানের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বাষ্পীভূত হয় তাকে কি বলে? স্ফুটনাঙ্ক বলে। তাহলে দেখেন একটা পদার্থ ধরেন কিসে আছে? তরল অবস্থায় আছে। আমি এটা কি করলাম? তাপ প্রদান করলাম। তাপ প্রদান করার পর একটা পর্যায়ে গিয়ে এটা কি হয়ে গেল? আস্তে আস্তে বায়বীয়তে রূপান্তর হয়ে গেল। ধরেন তাপ প্রদান করতে করতে ধরেন হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গিয়ে এই তরল পদার্থটা আস্তে আস্তে বায়বীয় হওয়া শুরু করছে, অর্থাৎ এখান থেকে ধোঁয়া ওঠা শুরু হচ্ছে। ঠিক আছে, তাইলে অর্থাৎ এখানে 2000 ডিগ্রি সেলসিয়াসটাই হবে হচ্ছে কি ওই পদার্থটার স্ফুটনাঙ্ক। যে পদার্থের স্ফুটনাঙ্ক নিয়ে আমি কাজ করি, স্ফুটন করতেছি আমি, সেই পদার্থটার স্ফুটনাঙ্ক হচ্ছে কত? 2000 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবার মনে রাখবেন দুই তিনটা কি পয়েন্ট বলে দিই যেগুলো আপনাদের লাগবে। মনে রাখবেন প্রত্যেক বিশুদ্ধ তরলে কি হয়? স্ফুটন হয় না গলন হয়? তরলে অবশ্যই স্ফুটন হয়। ঠিক আছে, তরল পদার্থে অলওয়েজ কি হয়? স্ফুটন হয়। প্রত্যেক বিশুদ্ধ তরলে একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট তাপমাত্রায় গিয়েও কি হয়? ফুটতে শুরু করে। তাইলে একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। বোঝা গেছে? প্রত্যেক বিশুদ্ধ তরলের একটি কি থাকে? নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। যেমন 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 পানি ধরেন বিশুদ্ধ আপনি পানি নিছেন, তরল পানি নিছেন, এই তরল পানিটাকে বাষ্পীভূত করতে আপনার তাপমাত্রা প্রয়োজন হবে 100 ডিগ্রি সেলসিয়াস। তাইলে ওই 100 ডিগ্রি সেলসিয়াসটা কিন্তু আপনি যেখান থেকে বিশুদ্ধ পানি নেন না কেন, সবসময় 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি হবে? পানি বাষ্পীভূত হবে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারতেছি হচ্ছে কি প্রত্যেক বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক আছে, আর এটা হচ্ছে কি 100 ডিগ্রি সেলসিয়াস। আর অন্যান্য তরলের ক্ষেত্রে সেটা কি হবে? ডিফারেন্ট হবে। এবার স্ফুটনের একটা বিপরীত প্রক্রিয়া আছে। আচ্ছা, আমি এটা মুছে দিই। ঠিক আছে, স্ফুটনের একটা কি আছে? বিপরীত প্রক্রিয়া আছে। স্ফুটনের বিপরীত প্রক্রিয়া স্ফুটনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন, অর্থাৎ ঘন করাই হচ্ছে কি ঘনীভবন। বাষ্প ঘন নাকি তরল ঘন? অবশ্যই বাষ্পে যেহেতু কণাগুলো বেশি দূরে থাকে, ওরা কি বেশি ঘন না, কিন্তু তরলের মধ্যে কণাগুলো অনেক কাছাকাছি থাকে, তাইলে এটা হচ্ছে কি ঘন। তাহলে এভাবে মনে রাখবেন স্ফুটনের বিপরীত প্রক্রিয়া। ঘনীভবন মানে হচ্ছে ঘন করা, মানে বাষ্প থেকে তরলে রূপান্তর করা। তাহলে ঘনীভবন ক্ষেত্রে কি করতে হবে? উল্টা, স্ফুটনের উল্টা। তাহলে সেম ভাবে লিখেন যে প্রক্রিয়ায় এখানে কি ছিল? তাপ প্রয়োগ করছেন। স্ফুটনের ক্ষেত্রে কি করছেন? তাপ প্রয়োগ করছেন। এখানে হবে কি তাপ অপসারণ। যে প্রক্রিয়ায় তাপ অপসারণের ফলে কোনো পদার্থ এখানে কিসে রূপান্তর হয়েছিল? খেয়াল করেন, স্ফুটনের ক্ষেত্রে তরল থেকে বায়বীয়তে রূপান্তর হয়েছিল।
যেহেতু ঘনীভবন স্ফুটনের বিপরীত প্রক্রিয়া, সেহেতু এখানে কি হবে, বায়বীয় থেকে তরল। ঠিক আছে, বায়বীয় থেকে তরল। তাহলে যে প্রক্রিয়ায় তাপ অপসারণের ফলে কোন পদার্থ বায়বীয় থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয়, তরল অবস্থায় কি হয়, রূপান্তরিত রূপান্তরিত হয়, তাকে কি বলা হয়, ঘনীভবন বলা হয়, তাকে ঘনীভবন বলা হয়। তাহলে স্ফুটনের জন্য কি করতে হয়েছে, আমাদেরকে তাপ দিতে হয়েছে, আর ঘনীভবনের জন্য তাপ কি হয়, কি করতে হয়েছে, সরাই ফেলতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন। আচ্ছা, এবার আসি নেক্সট টপিক। আচ্ছা, নেক্সট টপিকে যাওয়ার আগে আমি আপনাদেরকে 2-3টা এমসিকিউ দেখাই দিব, ছোট ছোট। ঠিক আছে, 2-3 এমসিকিউ, এগুলো কিন্তু বইয়েই আছে, আপনারা খুঁজলে পাবেন, বইয়েই আছে, কিন্তু এগুলো কেউ খেয়াল করে না, ফলে এমসিকিউ আসলে সবাই বলে হচ্ছে কি আউট অফ টপিক এমসিকিউ আসছে, বা এমসিকিউ এটা বইয়ে ছিল না। ঠিক আছে, তাহলে প্রথমে মনে রাখেন, এক বায়ুমণ্ডলীয় চাপে, মনে রাখেন, এক বায়ুমণ্ডলীয় চাপে, এক বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক, বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক, মনে রাখবেন, বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক 119 ডিগ্রি সেলসিয়াস। বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক হচ্ছে কত, 119 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন যদি সালফারে ভেজাল আছে কিনা কেমনে বুঝবেন? ধরেন আপনি একটা সালফার নিয়েছেন কোনো জায়গা থেকে, ঠিক আছে, সালফারটা যদি 119 ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রায় গলা শুরু করে দেয়, ধরেন এটা 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলা শুরু হচ্ছে, তার মানে এটা কি ভেজালযুক্ত সালফার। আবার 119 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলার কথা, 119 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গললো না, এটা গললো হচ্ছে 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাইলেও এটা কি ভেজালযুক্ত সালফার। বুঝা গেছে? তাইলেও এটা হচ্ছে কি ভেজালযুক্ত সালফার। এবার ইউরিয়ার গলনাঙ্ক, ইউরিয়ার গলনাঙ্কটা মনে রাখতে হবে। ইউরিয়ার গলনাঙ্কটা হচ্ছে 133 ডিগ্রি সেলসিয়াস, 133 ডিগ্রি সেলসিয়াস। এই দুইটি ইনফরমেশন আপনাদের কি রাখতে হবে, মনে রাখতে হবে। বুঝা গেছে? এই দুইটি ইনফরমেশন আপনাদের থেকে মনে রাখতে হবে। আর নাই এখানে ইনফরমেশন নেই। ঠিক আছে, এই দুইটি ইনফরমেশন মনে রাখলে আশা করি এমসিকিউ তে একটা মার্ক কমন পেয়েও যেতে পারে। ঠিক আছে, এবার আমরা একটা গ্রাফ দেখব। এই গ্রাফটা হচ্ছে কিসের গ্রাফ? এটা হচ্ছে বরফের তাপ প্রদানের গ্রাফ। ঠিক আছে, বরফের তাপ প্রদানের গ্রাফ। প্রথমে দেখেন, আমি একটা গ্রাফ আঁকি। ঠিক আছে, একটা গ্রাফ আঁকাই। গ্রাফটাতে আমি শুরু করব হচ্ছে ধরেন 40 থেকে শুরু করলাম, -40। এখানে তাপমাত্রাটা শুরু হবে -40 থেকে, তারপর -20, তারপর 0, তারপর 20, তারপর 40, তারপর 60, তারপর 80, তারপর 100, আরো বাড়ানো লাগবে আমার, 100, তারপর হচ্ছে 120, 140, তারপর হচ্ছে 160। ঠিক আছে, তাহলে -40, -20, তারপর 0 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, তারপর কোথা থেকে শুরু হয়েছে? 0 থেকে শুরু হয়েছে। আচ্ছা, আমি এখান থেকে আমার রেখাটা কল্পনা করি, এখান থেকে আমার রেখাটা শুরু হয়েছে, আর এদিকে আমি নিব হচ্ছে সময়, এক্স অক্ষ বরাবর আমি সময় নিব, এক্স অক্ষ বরাবর আমি সময় নেব। এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ আসে, এটা থেকেই আসবে, লিখে নেন একদম। এই চ্যাপ্টার থেকে যদি সিকিউ আসে, এই গ্রাফটা থেকেই আসবে। এক্সামে কিরকম দেওয়া থাকবে? এক্সামে আপনাদের কিরকম একটা গ্রাফ দেওয়া থাকবে, সেটা হচ্ছে এতটুকু তাপমাত্রায় আসলো, এভাবে গেল, যাওয়ার পরে এতটুকু যাওয়ার পরে এতটুকু উঠলো। ঠিক আছে, এতটুকু উঠলো, তারপর এভাবে গিয়ে এতটুকু উঠে গেল। ঠিক আছে, কিচ্ছু বোঝা যাচ্ছে? কিচ্ছু বুঝি নেই। আসেন বুঝাই দিই। প্রথমে ধরেন আপনি একটা কাঁচের টুকরা নিছেন বিকারে। ঠিক আছে, বিকারে কি করছেন? একটা কাঁচের বলতেছি বরফের টুকরা নিছেন, সরি, এটা হচ্ছে কি একটা বরফের টুকরা। ঠিক আছে, বরফের টুকরাটা ধরলাম হচ্ছে আমরা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। ঠিক আছে, -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি নিছেন? একটা বরফ নিছেন। এবার আপনি কি করলেন? এখানে হিট দিতে থাকলেন, হিট দিতে থাকলেন। তাহলে আস্তে আস্তে তাপমাত্রাটা কি হলো? যত সময় যাচ্ছে তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে কোথায় আসলো? 0-তে আসলো। এবার একটু খেয়াল করেন, 0-তে আসা মানে কি হয়ে যাবে? বরফ গলা শুরু হবে, এবার দেখেন আমাদেরকে কনফিউজ করে যে জায়গাটা, এটা হচ্ছে এই যে সমান যে জায়গাটা আছে না, এই জায়গাটা আমাদেরকে কি করে? বেশি কনফিউজ করে। এই জায়গাটাতে কি ঘটে? তাই এখানে কি হচ্ছে? অ্যাকচুয়ালি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা আসছে মানে কি, বরফটা আসছে মানে কি, এখানে গলন শুরু হয়েছে না? তাহলে আমি যদি আপনাকে এখানে কয়েকটা ভাগ করে দিই, প্রথমে হচ্ছে
এই পার্ট হচ্ছে বি, এই পার্ট সি, এই পার্ট ডি, এই পার্ট ই, এই পার্ট হচ্ছে এফ। এবার যদি আপনাকে সিকিউতে কোশ্চেন করে বিসি জায়গায়, এই বিসি জায়গায় কি ঘটতেছে, বিসি জায়গায় কি ঘটতেছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট আনসার দিতে পারে না। বিসি জায়গায় কি ঘটতেছে, বিসি জায়গায় অ্যাকচুয়ালি যেটা করতেছে, এই বরফটার তাপমাত্রা যখন 0°C তাপমাত্রায় আসবে, ঠিক আছে, মনে রাখেন, এই বরফের তাপমাত্রা যখন 0°C তাপমাত্রায় আসবে, ওর তাপমাত্রা 0°C তাপমাত্রা থেকে ততক্ষণ বাড়বে না, ওর তাপমাত্রা 0°C তাপমাত্রা থেকে ততক্ষণ বাড়বে না যতক্ষণ ও সম্পূর্ণভাবে পানিতে রূপান্তর হচ্ছে। বোঝা গেছে? সম্পূর্ণভাবে যতক্ষণ না বরফটা গলতে শুরু করতেছে, তখন আপনি যতই তাপ দেন না কেন, এটা কি হবে না, 0°C তাপমাত্রা থেকে বাড়বে না। বোঝা গেছে? আপনি এখানে যতই তাপ আরো বাড়াতে থাকেন, এটা 0°C তাপমাত্রা থেকে ততক্ষণ বাড়বে না যতক্ষণ আপনি কি করতেছেন না, যতক্ষণ এটার বরফটা কমপ্লিটলি পানিতে গলে পরিণত হচ্ছে না। ঠিক আছে, গলে কি হচ্ছে না, পানিতে পরিণত হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, আর এই রেখাটাকে কি বলা হয়, এই রেখাটাকে বলা হয় হচ্ছে গলনাঙ্ক রেখা। ঠিক আছে, গলনাঙ্ক রেখা, কারণ এখানে পুরা পানিটা গলতেছে, তো এটাকে বলা হয় কি, গলনাঙ্ক রেখা। আর এখানে কি, কোন প্রক্রিয়া চলতেছে আপাতত, এখানে কোন প্রক্রিয়া চলতেছে, গলন প্রক্রিয়া চলতেছে। এখানে কোন প্রক্রিয়া চলতেছে, গলন প্রক্রিয়া চলতেছে। এরপর তাপ কিন্তু আপনি দিতেই আছেন, তাপ দিয়ে কিন্তু আপনি স্টপ করেন নাই। এখন এখানে কি হয়ে গেছে গা, পানি হয়ে গেছে গা, 0°C তাপমাত্রায় পানি হয়ে গেছে গা। আপনি আবার তাপ দিলেন, সরি, তাপটা কন্টিনিউয়াস চলতে থাকতেছে, তাপটা কি হচ্ছে, চলতে থাকতেছে। এবার যখনই সম্পূর্ণ পানি, বরফ কি হবে, পানিতে পরিণত হবে, যখনই সম্পূর্ণ বরফ পানিতে পরিণত হবে, তখন আস্তে আস্তে আবার তাপমাত্রা বাড়তে থাকবে, আস্তে আস্তে 20, 40, 60, 80 ভাবে উঠতে উঠতে পানির স্ফুটনাঙ্ক কত, পানির স্ফুটনাঙ্ক কত, পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। এবার আসেন, যখনই এই তাপমাত্রায় পৌঁছাবে, তাপ আর বাড়বে না। ঠিক আছে, মনে রাখেন, যখনই এই তাপমাত্রা অর্থাৎ 100°C তাপমাত্রায় পৌঁছাবে, তখন আপনি যতই তাপ প্রদান করেন না কেন, তাপটা আর কি হবে না, বাড়বে না। তাহলে এই যে বাড়বে না, কতক্ষণ বাড়বে না, কতক্ষণ বাড়বে না, যতক্ষণ না পুরো পানিটা বাষ্পে পরিণত হচ্ছে, যতক্ষণ না পুরো পানিটা বাষ্পে পরিণত হচ্ছে, ততক্ষণ এখানে তাপমাত্রাটা কি হবে না, এই অবস্থায়, এই সময়ে তাপমাত্রাটা কি হবে না, বাড়বে না। ঠিক আছে, যেহেতু তাপমাত্রা বাড়বে না, কিন্তু পানি কি হবে, আস্তে আস্তে বাষ্পে পরিণত হতে থাকবে, সেহেতু এখানে যে প্রক্রিয়াটা ঘটবে সেটা হবে স্ফুটন প্রক্রিয়া, স্ফুটন প্রক্রিয়া। আর ডিই অবস্থাতে, এই যে ডিই অবস্থাতে যে তাপমাত্রাটা থাকবে সেটা হবে স্ফুটনাঙ্ক। ঠিক আছে, সেটা হবে কি, যে তাপমাত্রাটা, এটাকে বলবো আমি স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক। আর ডি যেটা রেখা আছে, জি ডিই যেটা রেখা আছে, এই রেখাটাকে বলবো হচ্ছে আমি কি, স্ফুটনাঙ্ক রেখা। আশা করি দেখা যাচ্ছে না, এটা স্ফুটনাঙ্ক রেখা, স্ফুটনাঙ্ক রেখা। তারপর যখনই সম্পূর্ণ তরলটা বাষ্পে পরিণত হবে, যখনই সম্পূর্ণ তরলটা বাষ্পে পরিণত হবে, তখন আবার কি হবে, তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে, বুঝা গেছে? প্রথমে দেখেন, তাপমাত্রা ছিল বরফ অবস্থা -40°C, তাপমাত্রা ছিল বরফ অবস্থা -40°C। আপনি তাপ দিয়ে স্টার্ট করছেন, তাপ দিয়ে স্টার্ট করার পরে আস্তে আস্তে বরফটার তাপমাত্রা 0°তে পৌঁছেছে। যেহেতু 0° তাপমাত্রা বরফ গলে পানিতে পরিণত হতে শুরু হয়, তাহলে এখন বরফ গলতে থাকবে, কিন্তু তাপমাত্রা বাড়বে না। ততক্ষণ তাপমাত্রা বাড়বে না যতক্ষণ না সম্পূর্ণ বরফ গলে পানিতে পরিণত হচ্ছে। তাহলে এই এখানে বিসি জায়গাটাতে যে প্রক্রিয়াটা ঘটতেছে সেটা গলনাঙ্ক প্রক্রিয়া, আর বিসি রেখাটাকে আমি বলবো হচ্ছে কি, গলনাঙ্ক রেখা। একবার যদি সম্পূর্ণ বরফ পানিতে পরিণত হয়, একবার যদি সম্পূর্ণ বরফ পানিতে পরিণত হয়, তাহলে আস্তে আস্তে কি হবে, তাপমাত্রা বাড়তে থাকবে। আস্তে আস্তে তাপমাত্রা বেড়ে 100°C তাপমাত্রা যখন পৌঁছাবে, আবার তাপমাত্রা বাড়া স্টপ, আবার তাপমাত্রা বাড়া কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। এবার কি হবে, ডি থেকে ইতে যাওয়া পর্যন্ত, ঠিক আছে, ডি থেকে ইতে যাওয়া পর্যন্ত, অর্থাৎ সম্পূর্ণ তরল বাষ্পীভূত হওয়া পর্যন্ত, সম্পূর্ণ তরল বাষ্পীভূত হওয়া পর্যন্ত এটার তাপমাত্রাটা সেম থাকবে। আর যেহেতু তরল বাষ্পে পরিণত হচ্ছে এই জায়গাটাতে, এখানে যে প্রক্রিয়াটা চলবে সেটা হবে স্ফুটন প্রক্রিয়া। আর এই যে ডিই রেখাটা, এটা হচ্ছে কি রেখা, পানির স্ফুটনাঙ্ক রেখা। তারপর এটা ততক্ষণ চলবে যতক্ষণ না সম্পূর্ণ পানি বাষ্পে পরিণত হচ্ছে। তারপর একবার বাষ্পে পরিণত হলে এটা বাষ্পীয় অবস্থায় তাপমাত্রা বাড়তে বাড়তে উপরের দিকে উঠতে থাকবে। ঠিক আছে, উপরের দিকে উঠতে থাকবে। আর এই যে বিসি রেখায় বরফ আর পানি দুইটা অবস্থায় বিরাজমান থাকবে, বিসি রেখায় বরফ আর পানি দুইটা অবস্থায় বিরাজমান থাকবে। আবার ডিই রেখায় পানি আর বাষ্প দুইটা অবস্থায় বিরাজমান থাকবে, কারণ অল্প করে পানি বাষ্পে পরিণত হচ্ছে, আরো অল্প পানি বাষ্পে পরিণত হচ্ছে, সেহেতু পানি বাষ্প দুইটাই থাকবে, আর এখানে বরফ পানি দুইটা অবস্থায় থাকবে। ঠিক আছে, এটা দিলে আপনারা পারেন, এটা দিলে মোটামুটি আপনারা পারেন। সমস্যাটা হয় কখন জানেন, যখন উল্টা দিক থেকে দেয়, উল্টা দিক থেকে দেয়, আমি দেখাচ্ছি।
এটা হচ্ছে কি তাপ প্রদানের লেখচিত্র, এটা ছিল হচ্ছে কি তাপ প্রদানের লেখচিত্র। আপনাকে লেখচিত্র দেখেই বুঝতে হবে যেটা কি, এটা কি তাপ প্রদানের লেখচিত্র নাকি তাপ অপসারণ বা শীতলীকরণের লেখচিত্র। খেয়াল করেন এবার -140°C তাপমাত্রা, এখান থেকে একটা রেখা আসলো, ঠিক আছে, একটা রেখা এখান থেকে এসে এখানে আসলো 100°C তাপমাত্রা, ডিরেক্ট এখানে এসে তারপর এখানে, তারপর আস্তে করে কোথায়, এখানে। এবার একটু খেয়াল করেন, ওয়াই অক্ষ বরাবর ঠিকই তাপমাত্রা আছে, এক্স অক্ষ বরাবর ঠিকই সময় আছে, কিন্তু এবার আপনাকে যে অবস্থাটা দিয়ে দিছে সেটা 140°C তাপমাত্রার একটা বাষ্প দিছে। এবার আপনাকে কি দিছে, একটা বাষ্প দিয়ে দিছে, ঠিক আছে, একটা বাষ্প দিয়ে দিছে। এবার আপনাকে বলতে হচ্ছে বাষ্প থেকে আস্তে আস্তে কিভাবে কি হয়েছে, -40°C তাপমাত্রায় অর্থাৎ বরফে রূপান্তর করছে, ঠিক আছে। গ্রাফটা দেখে আমরা কি বুঝতেছি, আপনাকে বাষ্প দিচ্ছে, বাষ্প থেকে আস্তে আস্তে কি হয়েছে, এটা বরফে রূপান্তর হয়ে গেছে। কত তাপমাত্রার বরফ, -40°C তাপমাত্রার বরফে পরিণত হয়েছে। তাহলে এবার একটু খেয়াল করেন, শুরুতে জলীয় বাষ্পটার তাপমাত্রা ছিল কত, +140°C। এবার এই জলীয় বাষ্পকে তখন কি করছিলেন, তরল থেকে বাষ্পে নিতে তাপ প্রদান করছিলেন। তাহলে এবার বাষ্প থেকে তরলে রূপান্তর করতে আপনি তাপ কি করবেন, অপসারণ করবেন, তাপ সরাই ফেলবেন, ঠিক আছে। তাপ সরানোর ফলে আস্তে আস্তে কোথায় আসবে, এটা আমি এখানে আবার পয়েন্ট আউট করি, এ বি সি ডি ই ই এফ, বুঝা গেছে। তাহলে এবার একটু খেয়াল করেন, এই যে এবি পজিশনে আপনি তাপ কমাচ্ছেন, এই যে দেখেন তাপ আস্তে আস্তে কমতে কমতে 140 থেকে 120, 120 থেকে 100 এখানে আসবে। আসার পর এই অবস্থাটাতে কি থাকবে, তাপমাত্রা সমান থাকবে, ঠিক আছে। এই অবস্থায় তাপমাত্রা একটুও কমবে না, সময় অবশ্যই চলবে কিন্তু তাপমাত্রা কমবে না। কতক্ষণ কমবে না, যতক্ষণ না সম্পূর্ণ জলীয় বাষ্প তরলে রূপান্তর হচ্ছে, যতক্ষণ না সম্পূর্ণ জলীয় বাষ্প তরলে রূপান্তর হচ্ছে ততক্ষণ এখানে আপনি যতই চান এখানে তাপমাত্রা একটুও কমবে না, ঠিক আছে। একবার যখন সি পজিশনে এসে সম্পূর্ণ জলীয় বাষ্প তরলে পরিণত হয়ে গেছে, তারপর আবার তাপমাত্রা কি হতে থাকবে, কমতে থাকবে, আবার তাপমাত্রা কি হতে থাকবে, কমতে থাকবে, কমতে কমতে আবার আসবে কোথায়, ডি পজিশনে, অর্থাৎ 0°C তাপমাত্রায়। একবার 0°C তাপমাত্রা চলে আসলে আপনি যতই মানে তাপ অপসারণ করেন না কেন, এখানে তাপমাত্রাটা স্থির থাকবে। কেন স্থির থাকবে, কারণ এই জায়গায় পানি থেকে বরফ উৎপন্ন হবে, ঠিক আছে, পানি থেকে বরফ উৎপন্ন হবে, অর্থাৎ তরল থেকে কঠিনে পরিণত হবে। আর এখানে কেন সমান থাকবে, কারণ গ্যাস থেকে তরলে পরিণত হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, তাপমাত্রা স্থির থাকবে, অর্থাৎ পানি থেকে বরফে পরিণত হবে, বোঝা গেছে। এরপর একবার যখন এই জায়গায় এসে সম্পূর্ণ বরফে পরিণত হবে তখন বরফের তাপমাত্রাটাও আস্তে আস্তে কমতে থাকবে, দ্যাটস ইট, আর কিছু নেই। এটা হচ্ছে তাইলে শীতলীকরণের গ্রাফ, ঠিক আছে। এটা হচ্ছে কিসের গ্রাফ, শীতলীকরণের গ্রাফ। আর এই জায়গাটাতে গ্যাস থেকে যেহেতু তরলে পরিণত হবে, বিসি অবস্থায় গ্যাস ও তরল উভয় অবস্থায় চলবে, আবার ডিই অবস্থায় যেহেতু পানি থেকে বরফে পরিণত হবে, তাহলে পানি আর বরফ একই সাথে থাকবে, বোঝা গেছে। আচ্ছা এবার আসি, আই থিঙ্ক শীতলীকরণ ও তাপ প্রদানের লেখচিত্র সবাই বুঝছেন, ঠিক আছে। এবার আসি এই অধ্যায়ের লাস্ট টপিক, এই অধ্যায়ের লাস্ট টপিকে আমরা যাব, সেটা হচ্ছে পাতন ও ঊর্ধ্বপাতন। পাতন ও হচ্ছে কি ঊর্ধ্বপাতন, পাতন ও ঊর্ধ্বপাতন, পাতন ও ঊর্ধ্বপাতন। এবার আসেন, পাতন জিনিসটা কি, পাতন জিনিসটা কি, পাতন হচ্ছে কোন তরলকে যদি আপনি কি করেন, তাপ প্রদান করেন, কোন তরলকে আপনি তাপ প্রদান করে বাষ্প বানাইছেন, কোন তরলকে তাপ প্রদানে বাষ্প বানাইছেন, কোন তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করছেন, কোন তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে, তারপর কোন তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে, তারপর তারপর কি করলেন, কোন তরলকে তাপ প্রদানে বাষ্পে পরিণত করে তাকে পুনরায় শীতলীকরণের মাধ্যমে তরলে পরিণত করলে সেই প্রক্রিয়াটা হচ্ছে কি, সেই প্রক্রিয়াটা হচ্ছে আপনার পাতন। তাহলে আপনি একটা তরল পদার্থ, এই তরল পদার্থটাকে তাপ দিলেন, ঠিক আছে, তরল পদার্থটাকে তাপ দিলেন, তাপ দিয়ে আপনি কিসে পরিণত করলেন, বাষ্পে পরিণত করলেন, ঠিক আছে, বাষ্পে পরিণত করলেন। এই বাষ্পটাকে আপনি আবার তাপ দিয়ে কি করলেন, এই তরল অবস্থায় ফেরত আনলেন, ঠিক আছে। এই প্রক্রিয়াটাই হচ্ছে কি পাতন। এবার একটু খেয়াল করেন, প্রথমে কি ঘটছে, কি তরল থেকে বাষ্পতে পরিণত হয়েছে, প্রথমে
তরল থেকে বাষ্পে পরিণত হয়েছে, তরল থেকে বাষ্পে পরিণত হয়েছে। আর তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে স্ফুটনও বলতে পারি আমরা, বাষ্পীভবনও বলতে পারি। ঠিক আছে, যেহেতু বাষ্পে পরিণত হচ্ছে সেহেতু কি ভবন, বাষ্পীভবন। ঠিক আছে, তরল থেকে বাষ্পীভবনের মাধ্যমে বাষ্পতে পরিণত হচ্ছে। তারপর আবার বাষ্প থেকে তরলে পরিণত হচ্ছে না, বাষ্প থেকে কি হচ্ছে, তরলে পরিণত হচ্ছে। যেহেতু বাষ্প থেকে তরলে পরিণত হচ্ছে, সেটা আবার কি হয়ে যাচ্ছে, ঘনীভবন প্রক্রিয়া হচ্ছে। এখানে ঘনীভবন প্রক্রিয়ায় বাষ্প থেকে তরলে পরিণত হচ্ছে। তাইলে দেখেন পাতনের ক্ষেত্রে প্রথমে বাষ্পীভবনের মাধ্যমে তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, তারপর ঘনীভবনের মাধ্যমে বাষ্প থেকে তরলে পরিণত হচ্ছে। তাহলে পাতন জিনিসটা অ্যাকচুয়ালি কি, পাতন জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে বাষ্পীভবন আর ঘনীভবনের যোগফল। প্রথমে বাষ্পীভবন হলে এবং তারপর ঘনীভবন হলে, অর্থাৎ প্রথমে তরল থেকে বাষ্প হলে আবার তরল, বাষ্প থেকে তরল হয়ে, বাষ্প থেকে তরল হলে সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, পাতন বলি। ঠিক আছে, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি, পাতন বলি। ঠিক আছে, আচ্ছা, পাতন আশা করি বুঝে গেছে। এবার আসি আমরা ঊর্ধ্বপাতন। এবার আসবো আমরা কোথায়, ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন কোন কঠিন পদার্থকে, কোনো কঠিন পদার্থকে তাপ প্রদানের ফলে, যদি তা তরলে পরিণত না হয়ে, সরাসরি বাষ্পে পরিণত হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে কি বলে, ঊর্ধ্বপাতন বলে। কোন, আচ্ছা আমরা কি জানি, কোন কঠিন পদার্থকে যদি আমরা তাপ প্রদান করি সেটা তরলে পরিণত হয়, আবার কোন তরল পদার্থকে যদি তাপ প্রদান করি সেটা বাষ্পতে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এখানে বলছে কি, কোন কঠিন পদার্থকে তাপ প্রদানের ফলে যদি তা তরলে পরিণত না হয়, সরাসরি কিসে পরিণত হয়, বাষ্পে। অর্থাৎ কঠিন থেকে তরল হবে না, কঠিন থেকে ডিরেক্ট বাষ্প হয়ে যাবে। ঠিক আছে, এই যে পদার্থগুলাকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে, সে পদার্থগুলোর মধ্যে কি প্রক্রিয়া ঘটতেছে, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া ঘটতেছে। আর যেসব পদার্থের মধ্যে ঊর্ধ্বপাতন প্রক্রিয়াটা ঘটতেছে সেগুলো হচ্ছে কি পদার্থ, ঊর্ধ্বপাতিত পদার্থ। সেই পদার্থগুলো হচ্ছে কি পদার্থ, ূর্ধ্বপাতিত পদার্থ। ঠিক আছে, ঊর্ধ্বপাতন যেখানে ঘটে, অর্থাৎ আমি একটু ডিসক্রাইব করে লিখি, যেসব পদার্থকে তাপ দিলে কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়, তাদেরকে কি বলে, তাদেরকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে, ঊর্ধ্বপাতিত পদার্থ বলে, ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। এরকম কয়েকটা পদার্থ কি কি হতে পারে, এরকম পদার্থ কয়েকটা হতে পারে হচ্ছে, ধরেন নিশাদল বা NH4Cl বা হচ্ছে কি নিশাদল। তারপর হতে পারে কঠিন কার্বন ডাই অক্সাইড, কঠিন CO2 বা কঠিন কার্বন ডাই অক্সাইড। তারপর হতে পারে আয়োডিন, তারপর হতে পারে কি আয়োডিন, তারপর হতে পারে C10H8, এরপর হতে পারে কি C10H8। আচ্ছা, এটার নাম লিখে নিই আমি, ন্যাপথালিন। C10H8 ন্যাপথালিন। তারপর কি হতে পারে, তারপর আরেকটা হতে পারে, সেটা হচ্ছে কর্পূর, C10H16 অক্সিজেন। এটা হচ্ছে কি কর্পূর, এটা হচ্ছে আমাদের কি কর্পূর। ঠিক আছে, এরপর হতে পারে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বুঝা গেছে। এরপর হতে পারে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড। খেয়াল করেন এই যে এই পদার্থগুলা, নিশাদল, কঠিন কার্বন ডাই অক্সাইড, আয়োডিন, ন্যাপথালিন, কর্পূর, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এগুলাকে যদি আপনি তাপ দেন, এগুলা কঠিন অবস্থায় থাকে। ঠিক আছে, এগুলোকে যদি আপনি তাপ দেন, এগুলা কখনো তরল অবস্থায় রূপান্তর হবে না, এগুলো ডিরেক্ট কি হয়ে যাবে, গ্যাসীয় হয়ে যাবে। এবার আসেন, এই যে এখানে আমি সংকেতগুলার নামগুলো লেখার একটা মাহাত্ম্য আছে, সেটা হচ্ছে এগুলা এমসিকিউর জন্য 100% ইম্পর্টেন্ট, এখানের মধ্যে আপনাকে কি দিবে জানেন, এমসিকিউতে কর্পূরের সংকেত কোনটি। ঠিক আছে, কর্পূরের সংকেত কোনটি, এখানে এটা C10 হবে। কর্পূরের সংকেত কোনটি, আপনি যদি এখন কর্পূরের সংকেতটা লিখতে না পারেন, তাহলে আপনাকে
আপনার একটা মার্কস কাটা। তারপর এটা কতেও আসতে পারে, এমসিকিউতেও আসতে পারে, তারপর কোথায় আসতে পারে, কতে আসতে পারে। ন্যাপথালিনের সংকেত কি, ন্যাপথালিনের সংকেত আপনাকে লিখতে জানতে হবে, ঠিক আছে? ন্যাপথালিনের সংকেত লিখতে জানলে আপনার মার্কস গুলো কি হবে, সিকিউর হবে, সরি মার্কস গুলো কি হবে, সিকিউর হবে। বুঝা গেছে? তাহলে আমাদের এই চ্যাপ্টারের বেসিক আলোচনা একদম শেষ, আর এমসিকিউও শেষ। বুঝা গেছে? আচ্ছা, এবার আসেন সিকিউ। সিকিউ এই অধ্যায় থেকে সিকিউ কি আসছে, এই অধ্যায়ে থেকে সিকিউ কি আসছে। এবার আপনি একটু খেয়াল করেন, প্রথমে একটা প্রক্রিয়া দিচ্ছে, সেটা হচ্ছে আমি বলে ময়মনসিংহ বোর্ড 2023 এর কোয়েশ্চেন। আয়োডিন সলিড ছিল, তাপ প্রদানের ফলে আয়োডিন গ্যাসীয়তে পরিণত হয়েছে। তারপর এখানে বলছে সালফার সলিড ছিল, তাপ প্রদানের ফলে সালফার লিকুইডে পরিণত হয়েছে। সালফার সলিড ছিল, তাপ প্রদানের ফলে সালফার লিকুইডে পরিণত হয়েছে। এখন বলছে হচ্ছে এই দুইটা প্রক্রিয়া কি কি, দুটি প্রক্রিয়া ব্যাখ্যা করো। এবার একটু খেয়াল করেন, এখানে কি হয়েছে, কোনো একটা কঠিন পদার্থকে তাপ প্রদানের ফলে সরাসরি গ্যাসে পরিণত হয়েছে। তাইলে এই প্রক্রিয়াটা কি প্রক্রিয়া, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। লিখতে পারবেন, অবশ্যই লিখতে পারবেন। যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত না হয় সরাসরি গ্যাসে পরিণত হয় তাকে ঊর্ধ্বপাতন বলে, ঠিক আছে? এভাবে লিখবেন। তারপর ঊর্ধ্বপাতিত পদার্থগুলো হচ্ছে এটা ন্যাপথালিন, কর্পূর, এভাবে লিখবেন, ঠিক আছে? আর যেহেতু এখানে আয়োডিনটা সরাসরি কঠিন থেকে তাপ প্রদানের ফলে গ্যাসে পরিণত হয়েছে, তাই না? সেটা এটা হচ্ছে কি প্রক্রিয়া, ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। আবার সেম ভাবে এখানে একটু খেয়াল করেন, সালফার সলিড ছিল, তাপ প্রদানের ফলে কি হয়ে গেছে, লিকুইড হয়ে গেছে বা তরল হয়ে গেছে। তাহলে কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়েছে। আর কঠিন পদার্থ গলে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে কি প্রক্রিয়া, গলন প্রক্রিয়া। বুঝা গেছে? এটা হচ্ছে কি প্রক্রিয়া, গলন প্রক্রিয়া। তাহলে আপনি দুইটা প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবেন না? অবশ্যই পারবেন, ঠিক আছে? আমি আপনাকে ওইভাবে পড়াইছি। তাহলে এই দুইটা প্রক্রিয়া হচ্ছে কি, একটা হচ্ছে ঊর্ধ্বপাতন, আরেকটা হচ্ছে কি গলন। এবার এখান থেকে আরেকটা সিকিউ আসতে পারে। আচ্ছা, আপনাকে আমি পড়াই নাই ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার লেখচিত্র। ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার লেখচিত্র, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার লেখচিত্র। ধরেন -40°C, -20°C, 0, 40, 0, 20, 40, 60, 80, 100, ঠিক আছে? ধরেন, ঠিক আছে? আমরা ধরে নিই H2O হচ্ছে, অর্থাৎ পানি হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। ধরে নিচ্ছি, এটা কিন্তু ভুলও ঠিক না, ঠিক আছে? আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য ধরতেছি। ধরে নিই পানি হচ্ছে একটু ঊর্ধ্বপাতিত পদার্থ, তাইলে ধরেন পানিটা কঠিন অবস্থায় আছে না? পানিটা কোন অবস্থায় আছে, কঠিন অবস্থায় আছে। তাহলে যেহেতু কঠিন অবস্থায় আছে, ওর তরল হওয়ার কথা কোথায়, 0°C। ওকে তরলে পরিণত হবে, ও তরলে পরিণত হবে না, ও সোজা কোথায় চলে যাবে, 100°C চলে যাবে, ঠিক আছে? 120, 140, ঠিক আছে? সোজা কোথায় চলে যাবে, 140°C চলে গিয়ে ততক্ষণ পর্যন্ত 100°C তাপমাত্রা চলতে থাকবে যতক্ষণ না পুরোপুরি কিসে পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে। একবার যখন বাষ্পে পরিণত হয়ে যাবে, ও তাপমাত্রাটা আবার বাড়বে, ঠিক আছে? এটা হচ্ছে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ার গ্রাফ। এখানে আমরা পানিকে ঊর্ধ্বপাতিত পদার্থ ধরে নিছি, ঠিক আছে? এখন যদি আপনাকে আসে যে ন্যাপথালিন বা কর্পূর ঊর্ধ্বপাতিত পদার্থ আসে, তখন তো আপনি কর্পূরের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক জানেন না। তাহলে আপনি কি করবেন, এখানে কোনো লিখাই লিখবেন না, এই সেটটাতে কোনো লিখাই লিখবেন না। এখানে একটা রেখা টানবেন, বলবেন হচ্ছে এখানে হচ্ছে এটা কঠিন অবস্থায় আছে, তারপর এখানে তরল অবস্থায় আছে, এখানে হচ্ছে গ্যাসীয় অবস্থায় আছে, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু তরল উৎপন্ন হবে না, এখানে সমান কোনো রেখা থাকবে না, ঠিক আছে? এখানে কোনো সমান রেখা থাকবে না, ডিরেক্ট তাপমাত্রা বাড়তে বাড়তে গ্যাসে যাবে এখন কঠিন থেকে গ্যাসে পরিণত হতে থাকবে। যখনই কঠিন থেকে সম্পূর্ণ পদার্থ গ্যাসে পরিণত হবে, তখনই আবার তাপমাত্রাটা কি হবে, বাড়তে থাকবে। বুঝা গেছে? বাড়তে থাকবে। এবার আসেন, এবার আপনাকে একটা গ্রাফ দিয়ে দিল, গ্রাফটা হচ্ছে অনেকটা এরকম, যে এইভাবে একটা গ্রাফ দিয়ে দিছে, ঠিক আছে? এটা কিসের গ্রাফ, প্রথমে কঠিন থেকে তরল হলো, তরল থেকে গ্যাস হলো, তরল থেকে কি হলো, গ্যাস হলো, তারপর গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করো, ঠিক আছে? এরপর আপনাকে যদি এখন বলে গতে বক্ররেখার বর্ণনা দাও, আপনি পারবেন না। আপনাকে একটু আগে আমি বক্ররেখার বর্ণনা ধরে শিখেছি না বলেন, একটু আগে শিখেছি না, আমি সবকিছু শিখেছি না আপনাকে বক্ররেখার বর্ণনা। তাহলে বক্ররেখার বর্ণনাটা সুন্দর করে বইয়ের থেকে পড়ে অথবা আপনার টেস্ট পেপার থেকে পড়ে লিখে দিবেন। আমিও কিন্তু এক্সপ্লেন করছি, ঠিক আছে? এরপর আসেন, এখানে এ ও এফ বিন্দুতে এখানে কয়েকটা পয়েন্ট দিয়ে দিছে। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে
এফ পয়েন্ট, এই এ পয়েন্টে এবং এফ পয়েন্টে আন্তঃআণবিক শক্তির একটা তুলনা করতে বলছে, আন্তঃআণবিক শক্তির তুলনা। এবার আপনি একটু খেয়াল করেন, আন্তঃআণবিক শক্তির তুলনা করতে বলছে, আন্তঃআণবিক না আন্তঃকণা শক্তির তুলনা, সরি আন্তঃকণা শক্তির তুলনা। এবার আপনি একটু খেয়াল করেন তো ভাইয়া, এখানে এ পজিশন মানে কি পজিশন, কঠিন, তারপর এফ অবস্থা কোন অবস্থা, বায়বীয় অবস্থা। এবার আপনি কি এক্সপ্লেন করতে পারবেন না যে আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কিরকম ছিল, কিরকম হয়েছে? কঠিন পদার্থের ক্ষেত্রে যেহেতু কণাগুলো খুব কাছাকাছি ছিল, অবস্থান সুদৃঢ় ছিল, সেহেতু এখানে আন্তঃকণা আকর্ষণ শক্তির মান সব থেকে বেশি হবে, ওদেরকে সহজে আলাদা করা যাবে না, ঠিক আছে? কিন্তু আস্তে আস্তে যখন আমি তাপমাত্রা বাড়ায় এফ এ নিব, এফ এ নিলে এফটা হচ্ছে কি অবস্থা, বায়বীয় অবস্থা। যেহেতু বায়বীয় অবস্থা, এক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তির মান অনেক কমে যাবে, কণার গতিশক্তি কি হয়ে যাবে, বৃদ্ধি হয়ে যাবে, ঠিক আছে? কণার গতিশক্তি বৃদ্ধি হয়ে ওরা একটা আরেকটা সাথে ছোটাছুটি করতে থাকবে। তাহলে এভাবে আপনি আন্তঃকণা আকর্ষণ শক্তির তুলনাটা করতে পারবেন না, তুলনাটা করতে পারবেন না, ঠিক আছে? তুলনা করা যাবে, ঠিক আছে? এখানে বোর্ডের মধ্যে আর কোনো সিকিউ নেই যেটা আপনি পারবেন না, ঠিক আছে? সব জায়গায় কি বলে, সব জায়গায় তাপ প্রদানের লেখচিত্রটা বর্ণনা করতে বলে। এরপর ব্যাপন হার আসতে পারে, ঠিক আছে? ব্যাপন হার আসতে পারে, দুইটা গ্যাস দিয়ে দিবে, ধরেন CH4 দিল, CH4 দিল, NH4Cl দিল, NH4Cl দিল, বললো যে এই দুইটার মধ্যে ব্যাপন হার কোনটার বেশি হবে। আপনি জানেন না আণবিক ভর বাড়লে ব্যাপন হার কমে, আণবিক ভর কমলে ব্যাপন হার কি হয়, বাড়ে। তাহলে আপনি এই দুইটার আণবিক ভর বের করবেন, আণবিক ভর বের করে যেটার আণবিক ভর বেশি সেটার ব্যাপন হার কম, যেটার আণবিক ভর কম সেটার ব্যাপন হার বেশি, ইজি, ঠিক আছে? এরপর এরপর অন্য কোনো বোর্ড কোয়েশ্চেন পারবেন না এরকম আছে না, এগুলো করাইছি। তারপর এটা দেখি একটু, এরপর আপনাকে এটা আসতে পারে পদার্থের অবস্থার মধ্যে কণার গতিতত্ত্ব। কণার গতিতত্ত্ব বললেও সেম, এটার আনসার আন্তঃকণা আকর্ষণ শক্তির তুলনা করবেন। এখানে কঠিন অবস্থায় আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি, গতিশক্তি কম, অণুগুলো কণাগুলো ছোটাছুটি করতে পারে না। এখানে তরল অবস্থায়, তরল অবস্থায় আন্তঃকণা আকর্ষণ শক্তি একটু কমবে, কণার গতিশক্তি একটু বাড়বে, কণাগুলো একটু একটু ছোটাছুটি করতে পারবে। তারপর একদম বায়বীয় অবস্থায় এসে অর্থাৎ এফ অবস্থায় গিয়ে কি হবে, কণার আন্তঃকণা আকর্ষণ শক্তি একদম কমে যাবে, অর্থাৎ কণাগুলো একজন আরেকজন থেকে অনেক দূরে সরে যাবে। তারপর কণার গতিশক্তি যেটা আছে সেটা অনেক কি হয়ে যাবে, বেড়ে যাবে, অর্থাৎ কণাগুলো বেশি ছোটাছুটি করতে পারবে। তাইলে আপনি কণার গতিতত্ত্ব ব্যাখ্যা করতে পারবেন না, ঠিক আছে? অবশ্যই পারবেন, কারণ কেমিস্ট্রি ক্লাস এই চ্যাপ্টারের মধ্যে আমি যা পড়াইছি সেটাই আপনার সিকিউতে আসবে, যা পড়াইছি সেটাই আপনার এমসিকিউতে আসবে, ঠিক আছে? তাহলে এখানে সিকিউ এমসিকিউ আমরা কি করছি, দুইটাই ক্লিয়ার করছি। আর কোনো চার্ট আসতে পারে না, আপনাকে ম্যাক্সিমাম আরেকটা এটা করতে পারে, তাপ দিয়ে দিতে পারে, এখানে তাপ বসায় বসায় গ্রাফ আঁকতে বলতে পারে, ঠিক আছে? গ্রাফটা এই সেম এরকমই হবে, ঠিক আছে? গ্রাফ সেম এরকমই হবে, বাট ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে, ঊর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে গ্রাফটা হবে কিরকম, ডিরেক্ট এরকম, তারপর এরকম, ঠিক আছে? এটা হচ্ছে কি ঊর্ধ্বপাতনের গ্রাফ, এটা হচ্ছে নরমাল কোন একটা পদার্থে তাপ প্রদানের গ্রাফ। বোঝা গেছে? আশা করি না এখান থেকে কোনো সিকিউ নাই, ঠিক আছে? এগুলাই আসছে গত কয়েকটা বোর্ডে, ঠিক আছে? এগুলাই আসছে গত কয়েকটা বোর্ডে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাইলে আশা করি এই চ্যাপ্টারটা সবার ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এই চ্যাপ্টারটাতে আর কোনো প্রবলেম থাকার কথা না, আমি যা পারছি সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি, চ্যাপ্টারের বেসিকও ক্লিয়ার করে দিচ্ছি। আপনি আমার কথাগুলো যদি ভালোভাবে শোনেন, সিকিউ কিভাবে আনসার করতে হয় সব বলা আছে, ঠিক আছে? এখন আমি তো বোর্ডের মধ্যে প্রত্যেকটা সিকিউ ডিসক্রাইব করে লিখতে পারবো না, ঠিক আছে? আনসারগুলো তো আমি ডিসক্রাইব করে লিখতে পারবো না, আমি আপনাকে যেভাবে বলছি ব্যাখ্যা করার সময়, তখন ব্যাখ্যা করার সময় সেভাবেই আপনি যদি সিকিউ আনসার করেন, মোর দেন এনাফ। বোঝা গেছে? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট এর দিন রুটিন অনুযায়ী ক্লাস করবেন। আর আশা করি আপনাদের এই চ্যাপ্টারে কখনো আর কি হবে না, ঝামেলা হবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।